ওকে, তো আজকের ক্লাসে আমরা একটা নতুন চ্যাপ্টার, একটা নতুন পোর্শন, একটা নতুন টোটালি একটা নতুন বিষয় স্টার্ট করছি এবং এটাও আমাদের জাস্ট লাইক আমি আমার প্রিভিয়াস পুরো সেশনটায় আমি কেমিক্যাল কাইনেটিক্স পড়িয়েছি এবং ইলেকট্রোকেমিস্ট্রি জাস্ট লাইক কেমিক্যাল কাইনেটিক্স আমাদের সিলেবাসে টোটাল 5 মার্কস কভার করে। টোটাল 5 মার্কস কভার করে কেমিক্যাল কাইনেটিক্স, ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন। তো এই তড়িৎ রসায়ন চ্যাপ্টারটাও খুবই সহজ একটা চ্যাপ্টার, খুব সহজ কিছু কনসেপশনস আমাদের দরকার হবে বা খুব সহজ কিছু কনসেপশনস আমরা শিখবো এখানে। আর তাছাড়া এখানে যে প্রশ্ন মার্কস ডিভিশন যেটা আসবে, যেমন কেমিক্যাল কাইনেটিক্সে একটা 5 মার্কসের বড় একটা প্রশ্ন আসে, তো এই ক্ষেত্রে 5 মার্কসের বড় প্রশ্ন তোমরা পাবে না। এই ক্ষেত্রে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে 3 মার্কসের একটা কোয়েশ্চেন পাবে, একটা এমসিকিউ পাবে, একটা 1 মার্কসের কোয়েশ্চেন পাবে। ওকে, তো আলটিমেটলি সব কিছু মিলিয়ে এই পুরো বিষয়টা বা পুরো চ্যাপ্টারটা কিন্তু খুবই সহজ, খুবই ইন্টারেস্টিং। যে ধরনের নিউমেরিক্যালসগুলো আছে খুব ভালো নিউমেরিক্যালস, খুব ইন্টারেস্টিং, করতে ভালো লাগবে। তো এই চ্যাপ্টারে সবার প্রথমে আমি মেইন জায়গায় ঢোকার আগে আমি একটু ইন্ট্রোডাকশন বলবো যে হোয়াট ইজ ইলেকট্রোকেমিস্ট্রি অর হোয়াট ডু ইউ মিন বাই তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন বলতে আমরা কি বুঝি এবং হোয়াট ইজ ইলেকট্রোকেমিস্ট্রি। ওকে, চলো। তো দেখো, ইলেকট্রোকেমিস্ট্রি বলা শুরু করার আগে সবার প্রথম আমি যেটা বলবো দ্যাট ইজ হোয়াট ইজ সেল, বা এখানে আমরা সবার প্রথম সেই জায়গাটা থেকেই শুরু করব। দেখো, সেল অথবা বাংলায় যেটাকে আমরা বলি হচ্ছে কোষ। খুব সংক্ষেপে যদি আমাদের প্রশ্ন করা হয় যে হোয়াট ডু ইউ মিন বাই আ সেল, বা কোষ বলতে তোমরা কি বোঝো, তাহলে সেক্ষেত্রে আমরা খুব সিম্পলি আনসার দিতে পারি। দেখো, সেল বা কোষ বলতে আমি যখন পড়াতে গিয়েছি বিভিন্ন স্টুডেন্টকে যখন এই প্রশ্নটা করেছি, তখন আমি এরকম রিপ্লাই পেয়েছি, সেল মানে হচ্ছে একটা ব্যাটারি যেখান থেকে তড়িৎ শক্তি উৎপাদন হয়, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম এই ধরনের আনসার্স আমি পেয়েছি। তো সেক্ষেত্রে আমি যেটা খুব সিম্পলি এবং খুব কারেক্টলি যদি আমি একটা সেলকে ডিফাইন করতে চাই যে হোয়াট ইজ আ সেল, সেল ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট, বা সেল হচ্ছে বা কোষ হচ্ছে এমন একটা যন্ত্র যেখানে ইলেকট্রিক্যাল এনার্জি কেমিক্যাল এনার্জিতে, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে, অথবা রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হতে পারে। আমরা তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল সেল বলতে এমন একটা অ্যারেঞ্জমেন্টকে বুঝবো যে অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে তড়িৎ শক্তি আইদার রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় অর রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আবার বলছি, সেল বা ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষ বলতে আমরা এমন একটা অ্যারেঞ্জমেন্ট বা এমন একটা সিস্টেমকে বুঝবো যে সিস্টেমের মাধ্যমে ইলেকট্রিক্যাল এনার্জি আইদার কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয় অথবা কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। সো আমি যদি এই সেলটাকে এক্ষেত্রে এটাকে সেল না বলে, শুধুমাত্র সেল না বলে এটাকে ইলেকট্রোকেমিক্যাল সেল বলি, দ্যাট ইজ ইলেকট্রোকেমিক্যাল সেল। তাহলে ইলেকট্রোকেমিক্যাল সেলের কাজ কি আমি বললাম, ইলেকট্রোকেমিক্যাল সেল দুটো কাজ করতে পারে। আইদার ও কি করতে পারে, ইলেকট্রিক্যাল এনার্জিকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করবে, ইলেকট্রিক্যাল এনার্জি কে কনভার্ট করবে কেমিক্যাল এনার্জিতে, আর আরেকটা কাজও কি করতে পারে, উল্টোটা, জাস্ট উল্টোটা, কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারে। তাহলে জাস্ট ওদের এই ফাংশনস গুলোর উপর বেস করে, ওদের ইলেকট্রিক্যাল এনার্জিকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করা অথবা কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা, এই বিষয়গুলোর উপর বেস করে আমরা একটা সেলকে বা একটা ইলেকট্রোকেমিক্যাল সেলকে কিন্তু দুভাগে ভাগ করতে পারি।
ওকে, তো সেই ক্লাসিফিকেশন বা দু রকম ভাবে আমরা একটা ইলেকট্রোকেমিক্যাল সেলকে ক্লাসিফাই করতে পারি। সো হোয়াট ইজ দ্য ক্লাসিফিকেশন? ক্লাসিফিকেশনটা কিন্তু খুবই সহজ। ক্লাসিফিকেশনটা কি, যে সমস্ত সেল বা যে সমস্ত ইলেকট্রোকেমিক্যাল সেলে ইলেকট্রিক্যাল এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয় তাদেরকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোলিটিক সেল, তাদেরকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোলিটিক সেল। বাংলায় বলা হয় তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ। ক্লিয়ার? আবার বলছি, যে সমস্ত সেলের ক্ষেত্রে আমাদের তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তাদেরকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোলিটিক সেল অর তড়িৎ বিশ্লেষ্য কোষ। একই রকম ভাবে যে সমস্ত কোষের ক্ষেত্রে ঠিক উল্টো ঘটনাটা ঘটে, মানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, সেই ধরনের সেলগুলোকে আমি কি বলতে পারবো? সেই ধরনের সেলগুলোকে আমি ভেরি ইজিলি বলতে পারি গ্যালভানিক সেল অথবা ভোল্টাইক সেল, বাংলায় বলা হয় ভোল্টীয় কোষ। ক্লিয়ার? তাহলে খুব সিম্পলি যদি প্রথম থেকে আরেকবার শর্ট করে বলি, সেল মানে বা ইলেকট্রোকেমিক্যাল সেল অথবা তড়িৎ রাসায়নিক কোষ মানে আমাদের এমন একটা অ্যারেঞ্জমেন্ট, এমন একটা সিস্টেম যে সিস্টেমের মধ্যে দিয়ে আইদার ইলেকট্রিক্যাল এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয় অথবা কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। দুটো ঘটনা, হয় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে, না হয় রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। তো এই দুটো বিষয়ের উপর বেস করে আমরা তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল সেলগুলোকে কিন্তু দুভাগে ভাগ করি। সেই দুটো ভাগ কি? সেই দুটো ভাগ হচ্ছে যে সমস্ত সেলের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল এনার্জি কেমিক্যাল এনার্জিতে যায় তাদেরকে আমরা বলি ইলেকট্রোলিটিক সেল বা তড়িৎ বিশ্লেষ্য কোষ। ক্লিয়ার? যে সমস্ত সেলের ক্ষেত্রে আমাদের কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয় তাদেরকে আমরা বলি হচ্ছে গ্যালভানিক সেল অর ভোল্টাইক সেল অথবা বাংলায় বললে ভোল্টীয় কোষ বা গ্যালভানীয় কোষ। কি বললাম বোঝা গেল? তাহলে মেইনলি আমরা এখন এই গ্যালভানিক সেল বা ভোল্টীয় কোষটা নিয়েই স্টাডি করব, এটা নিয়ে আমরা আজকের ক্লাসে এগোবো। ওকে, তাহলে চলো নেক্সট গ্যালভানিক সেল। তো দেখো, গ্যালভানিক সেল বলতেই বা গ্যালভানিক সেল বললেই প্রথমত আমাদের একদম ইনিশিয়ালি যে সেলটার কথা মাথায় আসে সেটা হচ্ছে ড্যানিয়েল সেল। অ্যাকর্ডিং টু যিনি ডিসকভার করেছেন তার নাম অনুযায়ী ড্যানিয়েল সেল। তো আমি ড্যানিয়েল সেলের যাবতীয় বিষয়ে আসবো, তার আগে আমি আরেকবার এখানে গ্যালভানিক সেলের পাশে লিখে দিচ্ছি গ্যালভানিক সেলের কাজ কি। গ্যালভানিক সেলের কাজ হচ্ছে কেমিক্যাল এনার্জি মানে রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তিকে ইলেকট্রিক্যাল এনার্জি মানে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা। ক্লিয়ার? তো আমি এখানে একদম ভেরি সিম্পল ভেরি প্রাইমারি একটা গ্যালভানিক সেল যেটাকে আমরা ড্যানিয়েল সেল বলি, সেই ড্যানিয়েল সেলটাকে একটু ডেসক্রাইব করব। দেখো, ড্যানিয়েল সেলটাকে আমি এইভাবে ডিসক্রাইব করব। দেখো, দেখো এখানে আমি দুটো ভেসেল লিখেছি, জাস্ট প্রথম ভেসেল। এই ভেসেলের মধ্যে আমার এই জায়গায় রয়েছে 1 মোলার ZnSO4 সলিউশন। 1 মোলার ZnSO4 মানে জিঙ্ক সালফেট সলিউশন, যার মধ্যে আয়নস কি কি আছে? অবশ্যই Zn2+ and SO4 2-। আর এই যে আমাদের দণ্ডটা বা এই যে আমাদের রড, মেটাল রড, এটা হচ্ছে অ্যাকচুয়ালি জিঙ্ক মেটাল রড।
ক্লিয়ার? এটা হচ্ছে অ্যাকচুয়ালি জিঙ্ক মেটাল রড বা জিঙ্ক মেটাল দিয়ে নির্মিত একটা দণ্ড। ক্লিয়ার? ঠিক সিমিলারলি আমরা এই জায়গাটায় এই পাশে মানে রাইট হ্যান্ড সাইডে যে কন্টেনারটা নিয়েছি সেই কন্টেনারের মধ্যে আছে আমার 1 মোলার কপার সালফেট সলিউশন মানে CuSO4 সলিউশন, এবং একই রকম ভাবে এই যে আমাদের দণ্ডটা এটা হচ্ছে কপার মেটাল রিলেটেড বা কপার মেটাল দিয়ে তৈরি একটা দণ্ড বা রড। ক্লিয়ার? বোঝা গেল? এই অবস্থায় আমরা কি করেছি, এই দুটো ইলেকট্রোডকে জাস্ট বাইরে একটা বর্তনীতে বা বাইরে একটা ওয়্যার দিয়ে কানেক্ট করেছি। মানে এই লেফট হ্যান্ড সাইডে যে জিঙ্ক রডটা আছে আর রাইট হ্যান্ড সাইডে যে মেটালিক কপার রডটা আছে সেই দুটো রডকে আমরা বাইরে একটা জাস্ট ওয়্যার দিয়ে যদি কানেক্ট করি এবং এখানে যদি আমরা একটা ভোল্টামিটার ইনস্টল করি তাহলে বিষয়টা এইরকম দেখতে হচ্ছে। ক্লিয়ার? এবার হচ্ছে দেখো আমাদের জিঙ্ক সালফেট সলিউশনের মধ্যে আমরা কি ডিপ করে রেখেছি, জিঙ্ক রড। এবং আমি আরো একবার বলে দিচ্ছি এই জিঙ্ক সালফেট সলিউশনের মধ্যে বেসিক্যালি আমার কি কি আয়ন রয়েছে, একটা আছে Zn2+, আরেকটা আছে আমাদের SO4 2-। ঠিক একই রকম ভাবে এই কপার সালফেট সলিউশনে আমাদের কি কি আছে, একটা আছে কপার 2+, আরেকটা আছে SO4 2- আয়ন। ক্লিয়ার? তাহলে আমাদের জিঙ্ক প্রথম মানে লেফট হ্যান্ড সাইডে যে অ্যারেঞ্জমেন্টটা আমি করেছি তাতে আমার Zn2+ SO4 2- আছে, আর রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেক্ষেত্রে আমার Cu2+ আর SO4 2- আয়ন আছে। ওকে, এইবার আমি কি করব, দেখো আমার এখানে মানে একটা সার্কিটের মধ্যে যদি ইলেকট্রিসিটি ফ্লো করতে হয় তাহলে সার্কিটটাকে তো কমপ্লিট হতে হবে। তাহলে দেখো আমার সার্কিটটা যদি এখান থেকে শুরু হয় গিয়ে সার্কিটটা এখানে শেষ হয়ে গেছে, মানে এই দুটো সলিউশনের মধ্যে এই এন্ডে কিন্তু আমার কোনো কন্ট্যাক্ট নেই, দ্যাট ইজ ওয়াই সার্কিটটা এখনো কিন্তু আমার ওপেন আছে। তাহলে সার্কিটটা যদি ওপেন থাকে আমি কিন্তু কখনো ভোল্টামিটারে কোনো রেসপন্স পাবো না। তাই জন্য আমাকে কি করতে হবে, অবশ্যই সার্কিটটাকে কমপ্লিট করতে হবে। তো সার্কিটটাকে কমপ্লিট করার জন্য আমি এখানে একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট ইউজ করব, যে অ্যারেঞ্জমেন্টটা সম্পর্কে আমি ডিটেইলসে আসছি একটু পরে। আমি একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট এক্ষেত্রে ইউজ করব। এই স্পেশাল অ্যারেঞ্জমেন্টটার নাম হচ্ছে আমাদের সল্ট ব্রিজ। এই স্পেশাল অ্যারেঞ্জমেন্টটার নাম হচ্ছে আমাদের সল্ট ব্রিজ, অথবা বাংলায় বললে লবণ সেতু, সল্ট ব্রিজ। ওকে, এই সল্ট ব্রিজটার কাজ কি? এই সল্ট ব্রিজটার কাজ হচ্ছে অনেকগুলো কাজ আছে, তার মধ্যে একদম ইনিশিয়ালি যে কাজটা আমি বলতে পারি যে এই সার্কিটটাকে কমপ্লিট করা, মানে এই সেলের মধ্যে যে সার্কিটটা আমাদের দরকার, আমাদের রিকোয়ার্ড যে সার্কিট, সেই সার্কিটটাকে কমপ্লিট করার কাজটা করে হচ্ছে এই সল্ট ব্রিজ। ওকে, নেক্সট এবার আমরা চলে আসবো তাহলে এখানে কি ঘটনা ঘটছে বা কিভাবে এই সেলটার ক্ষেত্রে কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্টেড হচ্ছে, এই বিষয়টা আমরা এবার দেখব। দেখো এই যে আমাদের লেফট হ্যান্ড সাইড ইলেকট্রোড, এই লেফট হ্যান্ড সাইড ইলেকট্রোডের মধ্যে কি রয়েছে, বা লেফট হ্যান্ড সাইড তড়িৎদ্বার যেটা বা বাদিকে যে তড়িৎদ্বারটা আমার রাখা আছে যেটা জিঙ্ক দিয়ে তৈরি, সেক্ষেত্রে কি ঘটনা ঘটছে, সেক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে তুমি এই সলিউশনের মধ্যে Zn2+ আছে এবং তুমি তার মধ্যে একটা Zn দণ্ড মানে একটা জিঙ্ক রড ডিপ করে রেখেছো। যখনই তুমি একটা Zn2+ সলিউশনের মধ্যে একটা জিঙ্ক রড ডিপ করে রাখবে এই অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে, তখন এক্ষেত্রে দেখা যাবে যে এই যে রড যেটা তুমি ডিপ করে রেখেছো সে ভেঙে ভেঙে কন্টিনিউয়াসলি আমার সলিউশনের মধ্যে কিন্তু Zn2+ আয়ন পাঠাতে থাকবে। মানে বিষয়টা কি হবে, এই রডটা পুরোটা জিঙ্ক দিয়ে তৈরি মানে Zn দিয়ে তৈরি, কি হবে একটা Zn দুটো ইলেকট্রন রিলিজ করে দিয়ে Zn2+ এ কনভার্ট হবে এবং সলিউশনের মধ্যে বেরিয়ে চলে আসবে। তাহলে ওই যে Zn2+ এ কনভার্ট হয়ে দুটো ইলেকট্রন রিলিজ করলো, দুটো ইলেকট্রন তখন কোথায় জমে থাকবে, এই ইলেকট্রোডের মধ্যে জমে থাকবে। ক্লিয়ার? এরকম করে আবার কি হবে, আরেকটা Zn মেটাল অ্যাটম দুটো ইলেকট্রন রিলিজ করে Zn2+ হয়ে সলিউশনে বেরিয়ে আসবে, আবার দুটো ইলেকট্রন ওখানে জমবে, আবার আরেকটা Zn মেটাল Zn2+ হয়ে কনভার্ট হবে এবং দুটো ইলেকট্রন রিলিজ করবে, সেই দুটো ইলেকট্রন কি হবে এই মেটালিক রডের মধ্যে কিন্তু জমতে থাকবে। এরকম করতে 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 একটা সময় আমি দেখতে পাবো যে এই জিঙ্ক মেটালের যে রডটা বা জিঙ্ক মেটালের যে তড়িৎদ্বারটা আমরা ব্যবহার করেছি সেই তড়িৎদ্বারটা ইলেকট্রন দ্বারা সমৃদ্ধ হয়ে যাবে, অর্থাৎ ইলেকট্রন দ্বারা রিচ হয়ে যাবে, মানে ইলেকট্রন রিচ হয়ে যাবে। ইলেকট্রন রিচ যদি কোনো একটা মেটাল শিট হয়ে যায় তখন তাহলে সেই মেটাল শিটটাকে আমি অবশ্যই বলতে পারবো নেগেটিভলি চার্জড, এবং এই জন্য দ্যাট ইজ ওয়াই লেফট হ্যান্ড সাইডে যে ইলেকট্রোডটা আমাদের থাকে সেটাকে আমরা বলি হচ্ছে নেগেটিভ ইলেকট্রোড। মাইন্ডেড লেফট হ্যান্ড সাইডে যে ইলেকট্রোডটা থাকে সেই ইলেকট্রোডটাকে আমরা অলওয়েজ বলি হচ্ছে নেগেটিভ ইলেকট্রোড। ক্লিয়ার? এইবার বিষয়টা হচ্ছে
যে আমরা এই যে নেগেটিভ ইলেকট্রোডটাকে পেলাম, নেগেটিভ ইলেকট্রোডটাকে পাওয়ার জন্য কি হয়েছে, কন্টিনিউয়াসলি এই জিঙ্ক মেটাল থেকে জিঙ্কগুলো ভেঙে 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 সলিউশনে চলে এসছে। তাহলে আমরা আলটিমেটলি কি দেখবো, এই জিঙ্ক মেটাল রডটা এরকম থাকবে না, আর খানিকটা পোর্শন ক্ষয়ে যাবে, খানিকটা পোর্শন ক্ষয়ে যাবে। ক্লিয়ার, বোঝা গেল? কারণ ক্ষয়ে যাবে কেন, কারণ এখান থেকে Zn গুলো তো সব ভেঙে ভেঙে Zn2+ তৈরি করে সলিউশনে চলে এসছে, তার সঙ্গে সঙ্গে ইলেকট্রন রিলিজ করে করে ওর মধ্যে জমিয়ে রেখে এসছে। তাহলে Znটা যদি ভেঙে ভেঙে সলিউশনে চলে আসে, তাহলে আমার ইলেকট্রোডটা কি হবে, অবভিয়াসলি আমার ইলেকট্রোডটা ক্ষয়ে যাবে, এবং আমি দেখবো ইলেকট্রোডটা কিন্তু ক্ষয়ে গেছে আফটার আ সার্টেন টাইম। ওকে, তাহলে এক্ষেত্রে আমি কি বললাম, যে এক্ষেত্রে দেখো আমার এই যে Zn মানে এই মেটাল এই রডের মধ্যে যে Znটা আছে, ও কি করেছে, ইলেকট্রন বর্জন করেছে, মানে ইলেকট্রন রিলিজ করেছে, করে Zn2+ আয়ন ফর্ম করে সলিউশনে চলে এসেছে। তাহলে এই যে একটা মেটাল ইলেকট্রন রিলিজ করে Zn2+ আয়ন ফর্ম করলো এবং সলিউশনে চলে এলো, এই ইলেকট্রন রিলিজ করার প্রসেসটাকে আমরা কি বলি, তোমরা একটু মনে করে দেখো। কোনো একটা পদার্থ যদি ইলেকট্রন বর্জন করে, বা কোনো একটা পদার্থের ক্ষেত্রে যদি ইলেকট্রন বর্জিত হয় বা ইলেকট্রন যদি রিলিজ হয়, সেই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে অক্সিডেশন বা জারণ। তার মানে অবশ্যই এক্ষেত্রে যে প্রক্রিয়াটা সংঘটিত হয়েছে সেটা হচ্ছে একটা অক্সিডেশন প্রসেস অথবা জারণ প্রক্রিয়া। কি বললাম, বোঝা গেল? ক্লিয়ার? আরো একবার আমি ইন শর্ট বলে দিচ্ছি, এখানে জিঙ্ক সালফেট সলিউশন ছিল, অর্থাৎ তার মধ্যে কি কি আয়ন আছে, Zn2+ SO4 2-। এবার এই সলিউশনের মধ্যে যে ক্যাটায়নটা আছে, সেই ক্যাটায়নের সঙ্গে সমান একটা মেটালের রডকে যদি আমি এর মধ্যে ডিপ করি, অর্থাৎ এখানে Zn2+ আয়ন আছে, তাই জন্য আমি Zn রড এই সলিউশনের মধ্যে ডিপ করেছি। তার ফলে আমি কি দেখতে পাচ্ছি, যে এই সলিউশনটাকে মানে এই সলিউশনটাকে যখন আমি এরকম একটা কপার সালফেট অ্যারেঞ্জমেন্টের সঙ্গে কানেক্ট করছি, তখন দেখতে পাচ্ছি যে এই মানে ইলেকট্রোড থেকে Zn গুলো কন্টিনিউয়াসলি Zn2+ ফর্ম করে সলিউশনে বেরিয়ে চলে আসছে। তার ফলে এই ডিপ করা বা এই মানে ডুবিয়ে রাখা জিঙ্ক দণ্ডটা কিন্তু আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে, এবং ওর মধ্যে ইলেকট্রনের আধিক্য ঘটছে, বা ওর মধ্যে ওই মানে ওই মেটাল রডটা ইলেকট্রন রিচ হয়ে পড়ছে, যেহেতু প্রত্যেকটা ডিসোসিয়েশনের জন্য দুটো করে ইলেকট্রন জমাতে পারছে নিজের মধ্যে। ক্লিয়ার? এই অবস্থায় আমি এই ইলেকট্রোডটাকে নেগেটিভ ইলেকট্রোড হিসাবে অ্যাসাইন করলাম, কারণ এই ইলেকট্রোডটা হচ্ছে ইলেকট্রন রিচ, ওর মধ্যে ইলেকট্রন প্রচুর পরিমাণে আছে। ওকে, নেক্সট আরেকটা কথা আমি বললাম, এই ইলেকট্রোডের ক্ষেত্রে যেহেতু মেটালিক জিঙ্কগুলো Zn2+ হয়ে কন্টিনিউয়াসলি সলিউশনের মধ্যে চলে আসছে, তার মানে কি Zn থেকে Zn2+ ইলেকট্রন বর্জন হচ্ছে, অর্থাৎ ইলেকট্রন বর্জন হওয়া প্রক্রিয়াটাকে আমরা কি বলি, জারণ প্রক্রিয়া। তাই জন্য আমরা বলছি যে এই ইলেকট্রোডে মানে যেটা বাদিকে যে তড়িৎদ্বারটাকে আমরা ইনস্টল করেছি, সেই বাদিকে তড়িৎদ্বারটার মধ্যে কিন্তু কন্টিনিউয়াসলি জারণ প্রক্রিয়া সংঘটিত হচ্ছে। কি বললাম, বোঝা গেল? এইবারে দেখো, চলে আসছে আমি রাইট হ্যান্ড সাইড ইলেকট্রোডে। রাইট হ্যান্ড সাইড ইলেকট্রোডে বেসিক্যালি যে ঘটনাটা ঘটছে, সেই ঘটনাটা হচ্ছে সলিউশনে এই যে Cu2+ আয়নটা রয়েছে, সলিউশনে এই Cu2+ আয়নটা কি করছে, গিয়ে এই মেটালের কাছে যাচ্ছে, মানে এই কপার দণ্ডের কাছে যাচ্ছে। কপার দণ্ডের কাছে গিয়ে ওর কাছে তো দুটো ইলেকট্রন কম আছে, ওর কাছে দুটো ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে। ক্লিয়ার? ওর কাছে তো দুটো ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে, তো যেহেতু ওর কাছে দুটো ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে, তাই জন্য এই কপারটা কি করছে, এই আমার ইলেকট্রোডের কাছে যাচ্ছে। কপারটা ইলেকট্রোডের কাছে গেল, গিয়ে কি করলো, এখান থেকে দুটো ইলেকট্রন নিয়ে নিল, মানে এই ইলেকট্রোড থেকে দুটো ইলেকট্রন নিজে নিয়ে নিল। তাহলে যখনই ও এই দণ্ডটা থেকে দুটো ইলেকট্রন বার করে নেবে, তখন ওর কাছে তো দুটো ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়ে যাবে। ওয়ান্স এগেইন আরেকটা কপার আয়ন গেল, এখান থেকে আরো দুটো ইলেকট্রন বার করে নিল। তাহলে এরকম করতে করতে আমি কি দেখতে পাবো, এই ইলেকট্রোডটা পুরোপুরি পজিটিভ চার্জে ভর্তি হবে, মানে পজিটিভ চার্জ রিচ হয়ে যাবে, কারণ সমস্ত Cu2+ আয়নগুলো এই ইলেকট্রোডের কাছে গিয়ে ওদের যে প্রয়োজনীয় দুটো করে ইলেকট্রন, সেই দুটো করে ইলেকট্রন নিয়ে নিজেরা নিউট্রাল কপার, মানে এখানে অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটছে, Cu2+ আয়ন দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে ধাতব কপারে পরিণত হচ্ছে, এবং আস্তে 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 এই কপারের এই যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বের গায়ে জমতে থাকছে। তার ফলে আমরা কি দেখতে পাবো, এই দ্বন্দ্বটা যেমন ক্ষয়ে গেছিল, এই দ্বন্দ্বটা ক্ষয়ে যাবে না, এই দ্বন্দ্বটা কি হবে, আস্তে 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 ফুলে মানে মোটা হতে থাকবে, যেহেতু ওর মধ্যে কপারগুলো ডিপোজিটেড হচ্ছে। কি বললাম, বোঝা গেল? তাহলে এক্ষেত্রে তুমি দেখো, এক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে, যে Cu2+ আয়নটা এই দণ্ডের কাছে গিয়ে ইলেকট্রন গ্রহণ করছে, অর্থাৎ এই প্রক্রিয়াটাকে আমি কি বলতে পারবো, ইলেকট্রন গ্রহণ করা বা ইলেকট্রন অ্যাকসেপ্ট করার প্রক্রিয়াটাকে আমি কি বলতে পারবো, বিজারণ। তাহলে আমি কি বললাম, যে এই ইলেকট্রোডটা আমার কি ইলেকট্রোড হয়ে গেল, এই ইলেকট্রোডটা হয়ে গেল আমার পজিটিভ ইলেকট্রোড। ওকে, আর এই ইলেকট্রোডে যে প্রক্রিয়াটা সংঘটিত হচ্ছে, সেই প্রক্রিয়াটা অ্যাকচুয়ালি কি, সেই প্রক্রিয়াটা হচ্ছে রিডাকশন অথবা বিজারণ। ক্লিয়ার প্রত্যেকের?
নেক্সট, তাহলে আমি আরো একবার বলে দিলাম, তাহলে আমি এখানে একটা সেলকে দুটো পার্টে ভাগ করেছি। একটা পার্টে জারণ বিক্রিয়া, মানে দুটো পার্টে ভাগ করে রিঅ্যাকশনটা হচ্ছে, একটা পার্টে জারণ বিক্রিয়া সংঘটিত হচ্ছে আর একটা পার্টে বিজারণ বিক্রিয়া সংঘটিত হচ্ছে। এইবার দেখো, এই যে এই জারণ বিক্রিয়া সংঘটিত হওয়ার ফলে কি হবে, এই ইলেকট্রোডের মধ্যে ইলেকট্রনগুলো জমাট বেঁধে গেছে বা ইলেকট্রনগুলো এর মধ্যে ভর্তি হয়ে রয়েছে। এবার কি হবে, এই ইলেকট্রনগুলো ধীরে 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 এই পরিবাহীর মধ্যে দিয়ে এই দিক থেকে এই দিকে আসবে। আমরা জানি ইলেকট্রন যেদিকে ফ্লো করে ইলেকট্রিসিটি কি হয়, ঠিক তার উল্টো দিকে প্রবাহিত হয়। তাহলে ইলেকট্রনগুলো যদি তোমার এই দিক থেকে এই দিকে যায়, তাহলে আমার তড়িৎ প্রবাহ কি হবে, তড়িৎ প্রবাহ, তাহলে আমার তড়িৎ প্রবাহ অবশ্যই ক্যাথোড থেকে কিন্তু অ্যানোডের দিকে আসবে। কি বললাম বোঝা গেল? এবং আমি ক্যাথোড কথাটা বলে ফেললাম, আমি তার আগে আমার বলে নেওয়া উচিত ছিল। সবসময় তোমরা এটা মাথায় রাখবে, একটা গ্যালভানিক সেল বা একটা এমন কোষ যে কোষের ক্ষেত্রে কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, সেই সমস্ত সেলের ক্ষেত্রে এই যে লেফট হ্যান্ড সাইড ইলেকট্রোড, এই ইলেকট্রোডটাকে আমরা বলি হচ্ছে অ্যানোড। এবং এই লেফট হ্যান্ড সাইড ইলেকট্রোডটাকে আমরা কি বলছি, এই লেফট হ্যান্ড সাইড ইলেকট্রোডটাকে আমরা বলছি হচ্ছে অ্যানোড। তাহলে অ্যানোড সম্পর্কে কি কি ইনফরমেশন আমরা পেলাম, অ্যানোড ইজ নেগেটিভ ইলেকট্রোড, এবং অ্যানোডে সবসময় যে প্রক্রিয়াটা সংঘটিত হয় সেটা হচ্ছে জারণ বা অক্সিডেশন। কি বললাম বোঝা গেল? ঠিক সিমিলারলি আবার মনে করো আমাদের এই যে রাইট হ্যান্ড সাইড ইলেকট্রোডটাকে আমরা বলবো হচ্ছে বা বলি হচ্ছে রাইট হ্যান্ড সাইড ইলেকট্রোডটাকে ক্যাথোড। এবং এই ক্যাথোডে সবসময় কি প্রক্রিয়া সংঘটিত হচ্ছে, সেটা হচ্ছে বিজারণ। এবং এই ক্যাথোডটা কিন্তু একটা পজিটিভ ইলেকট্রোড বা ধনাত্মক ইলেকট্রোড। কি বললাম বোঝা গেল? তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এই যে ক্যাথোড বা রাইট হ্যান্ড সাইড ইলেকট্রোড, এই ক্যাথোড থেকে অ্যানোডের দিকে সবসময় একটা তড়িৎ প্রবাহ চলতে থাকবে, কারণ অ্যানোডের থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রন আসছে। এবার মনে করো যদি এই ঘটনাটা এরকম হয়, যদি এরকম কোনো ঘটনা ঘটে যে এই বিক্রিয়াটা বন্ধ হয়ে গেল, অর্থাৎ এই যে Zn-টা Zn2+ এ কনভার্ট হচ্ছে, এই যে জারণ বিক্রিয়া, এই জারণ বিক্রিয়াটা বন্ধ হয়ে গেল। তাহলে জারণ বিক্রিয়াটা যদি বন্ধ হয়ে যায়, তোমার এখানে ইলেকট্রন উৎপন্ন হবে না। ইলেকট্রন যদি উৎপন্ন না হয়, ইলেকট্রন এই দিক থেকে এই দিকে প্রবাহিত হবে না। আর ইলেকট্রন যদি এই দিক থেকে এই দিকে প্রবাহিত না হয়, তোমার তড়িৎ বা ইলেকট্রিক কারেন্ট কিন্তু কখনো এই দিক থেকে এই দিকে আসবে না। অর্থাৎ এই যে ইলেকট্রিসিটিটা তুমি বাইরের বর্তনীতে বা বাইরের এই ওয়্যারটার মধ্যে বা বাইরের কানেক্টিং ওয়্যারটার মধ্যে তুমি যে তড়িৎ প্রবাহটা পাচ্ছ, সেই তড়িৎ প্রবাহগুলো উৎপন্ন হওয়ার কারণ কি? ডেফিনেটলি সেই তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার কারণ হচ্ছে এই কেমিক্যাল রিঅ্যাকশনগুলো, যেগুলো অলরেডি এই কন্টেনারগুলোর মধ্যে সংঘটিত হচ্ছে। যদি এই কেমিক্যাল রিঅ্যাকশনগুলো এই জারণ বিজারণ বিক্রিয়াটা যদি সংঘটিত না হতো, তাহলে তোমার এই দিকটা নেগেটিভ চার্জে ভর্তি আর এই দিকটা পজিটিভ চার্জে ভর্তি হতো না, সেক্ষেত্রে কিন্তু তড়িৎ প্রবাহ সংঘটিত হতো না। অর্থাৎ আমরা খুব সিম্পলি যদি চিন্তা করি, যদি একটু মাথা ঠান্ডা করে চিন্তা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই যে আমরা বাইরে ইলেকট্রিক এনার্জিটা পাচ্ছি, তার জন্য কিন্তু ভেতরে একটা কেমিক্যাল রিঅ্যাকশন হতে হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। যদি এই ভেতরে এই কেমিক্যাল রিঅ্যাকশনগুলো না হতো, তাহলে ইলেকট্রনের উৎপাদন হতো না, ইলেকট্রনের ফ্লো হতো না, তখন কিন্তু ইলেকট্রিসিটিও তুমি বা ইলেকট্রিক কারেন্ট কিন্তু তুমি বাইরের বর্তনীতে বা বাইরে কিন্তু ভোল্টামিটারে তুমি কোনো রেসপন্স পেতে না। অর্থাৎ এক্ষেত্রে ইলেকট্রিক্যাল এনার্জি কিন্তু তৈরি হচ্ছে বাই কেমিক্যাল এনার্জি, মানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আমি এই ইলেকট্রোলাইটিক সেল সম্পর্কে, আচ্ছা আরেকবার আমি সল্ট ব্রিজের ডিটেলসে আসবো। সল্ট ব্রিজটা কি আমি বললাম, প্রথমেই বললাম সল্ট ব্রিজটা হচ্ছে জাস্ট দুটো সেলকে মানে আমাদের সার্কিটটাকে কমপ্লিট করছে। সল্ট ব্রিজকে কিভাবে প্রিপেয়ার করা হয়, কি তার ফাংশন, সেখানে আমি আসছি। তার আগে আমি এটা আরেকবার একটু বলে নিই। তাহলে আমি কি দেখলাম, যে যখন কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা কোনো একটা ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাদেরকে বলে, যারা গলিত অবস্থায় মানে মল্টেন স্টেটে অথবা অ্যাকোয়াস সলিউশনে ডিজলভ অবস্থায় ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, তাদেরকে আমরা ইলেকট্রোলাইটস বলি। জিঙ্ক সালফেট এবং কপার সালফেট বোথ আর ইলেকট্রোলাইটস, বোথ আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, দুজনেই কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, অর্থাৎ এদের মধ্যে কিছু আয়নস রয়েছে। ওকে, আমরা কি করেছি, কোনো একটা আয়নের সলিউশনের মধ্যে ওই আয়নের সঙ্গে কমন মেটালটাকে ডিপ করেছি অ্যাজ ইলেকট্রোড বা অ্যাজ তড়িৎদ্বার। তার ফলে আমরা দেখতে পেয়েছি, যেটা আমাদের বাদিকের অ্যারেঞ্জমেন্ট রয়েছে মানে জিঙ্ক আর জিঙ্ক সালফেটের অ্যারেঞ্জমেন্ট, সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি
সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে অক্সিডেশন রিয়াকশন বা জারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। রাইট হ্যান্ড সাইডের যে আমার তোমার ইলেকট্রোড বা রাইট হ্যান্ড সাইডে যে অ্যারেঞ্জমেন্ট আমার করা রয়েছে কপার আর কপার সালফেট দিয়ে, সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি রিডাকশন বা বিজারণ বিক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এবং এই দুটো সেলকে যখন আমি বাই সল্ট ব্রিজ মানে দুটো হাফ হাফ অ্যারেঞ্জমেন্টকে যখন আমি বাই সল্ট ব্রিজ কানেক্ট করেছি, তখনই কিন্তু একমাত্র আমি বহির্বর্তনীতে কারেন্ট পেয়েছি। এবং সেখান থেকে আমি কনক্লুড করতে পেরেছি ভেতরে যদি কেমিক্যাল রিয়াকশনগুলো না হতো আমরা বাইরে ইলেকট্রিক কারেন্ট পেতাম না, অর্থাৎ এক্ষেত্রে কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। ক্লিয়ার? দিস ইজ অ্যান এক্সাম্পল অফ গ্যালভানিক সেল। এটা স্পেসিফিক্যালি ড্যানিয়েল সেল, অ্যাকর্ডিং টু নেম অফ মানে যিনি ডিসকভার করেছেন তার নাম অনুযায়ী এটা হলো ড্যানিয়েল সেল। ওকে, নেক্সট এবার আমরা চলে আসবো পরের জায়গায়। তাহলে দেখো আমি সল্ট ব্রিজের ডিটেলসে আসবো। তাহলে আমি অ্যানোড আর ক্যাথোড সম্পর্কে কি কি ইনফরমেশন পেলাম, পুরো বিষয়টা পুরো ডায়াগ্রাম যা যা আমি করছি যা যা আমি বলছি তোমরা চেষ্টা করবে শুনে শুনে নোট ডাউন করার, কারণ এটা তোমাদের কিন্তু পড়ার সময় হেল্প করবে। ওকে, নেক্সট আমরা তাহলে অ্যানোড সম্পর্কে কি কি ইনফরমেশন পেলাম। অ্যানোড সম্পর্কে আমরা যে ইনফরমেশনগুলো পেয়েছি, প্রথমত অ্যানোডটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইলেকট্রোড, অর্থাৎ বাদিকে যে তড়িৎদ্বারটা থাকে সেই তড়িৎদ্বারটাই কিন্তু আমাদের অ্যানোড। দ্যাট ইজ ওয়াই আমি বললাম লেফট হ্যান্ড সাইড ইলেকট্রোড। ক্লিয়ার? মাথায় রাখবে এইগুলো কিন্তু ওলটপালট করা যায় না। আমি একটা পার্টিকুলার কনভেনশন ধরে যাব, আমি আর রাইট মানে লেফট সাইডে অ্যানোডটাকে বলছি বলেই তোমাদের করতে হবে তা নয়, এটা একটা ইউনিভার্সাল কনভেনশন। আমরা লেফট হ্যান্ড সাইডেই অ্যানোডটাকে ইনস্টল করার চেষ্টা করি, লেফট হ্যান্ড সাইডেই আমরা অ্যানোডটাকে রাখি। ওকে, এবং তার সঙ্গে আমরা কি কি পেলাম, অ্যানোড মানে হচ্ছে সেটা নেগেটিভ ইলেকট্রোড। মাইন্ড ইট, তোমরা কিন্তু আগে যেটা পড়েছো মানে ক্লাস 9-10 এ যেটা তোমরা পড়েছো তার সঙ্গে কিন্তু এটা গোলাবে না। ও ক্ষেত্রে কিন্তু ওটা তুমি মনে করে দেখো, মানে ওটা ছিল তড়িৎ বিশ্লেষ্য কোষ, মানে তুমি ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে অ্যানোড জুড়ে দিতে, ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে ক্যাথোড জুড়ে দিতে, ব্যাটারিটা যদি মানে ব্যাটারিটার সঙ্গে জোড়ার পরে তারপরে বিক্রিয়া শুরু হতো। মানে ওই সমস্ত ক্ষেত্রগুলোতে যেটা ঘটতো সেটা হচ্ছে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হতো। ওকে, বাট এখানে উল্টো ঘটনাটা ঘটছে, তাই ওইটার সঙ্গে এটা কিন্তু গুলিয়ে ফেলবে না। আমি জাস্ট এক্সপ্লেন করেছি যে অ্যানোডটা কেন নেগেটিভ ইলেকট্রোড হবে। ওকে, নেক্সট আমি কি বললাম, নেক্সট আমি বললাম হচ্ছে এক্ষেত্রে যে বিক্রিয়াটা সংঘটিত হয় সেই বিক্রিয়াটা হচ্ছে আমাদের অক্সিডেশন অথবা জারণ বিক্রিয়া। অলওয়েজ অ্যানোডে আমাদের যে রিঅ্যাকশনটা হয় সেটা হচ্ছে অক্সিডেশন বা জারণ বিক্রিয়া। ঠিক সিমিলারলি আমরা যদি ক্যাথোডটাকে বলি, হোয়াট ইজ ক্যাথোড? ক্যাথোডের ক্ষেত্রে আমি কি বলবো, ক্যাথোড হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড ইলেকট্রোড। ক্যাথোড আমাদের পজিটিভ ইলেকট্রোড। মাইন্ড ইট, মাথায় ঢুকিয়ে নাও, ক্যাথোড হচ্ছে পজিটিভ ইলেকট্রোড, অ্যানোড হচ্ছে নেগেটিভ ইলেকট্রোড। আর ক্যাথোডে আমাদের কি বিক্রিয়া সংঘটিত হয়, ক্যাথোডে আমাদের সংঘটিত হয় রিডাকশন অথবা বিজারণ বিক্রিয়া। ক্লিয়ার? ক্যাথোডে আমাদের কি বিক্রিয়া সংঘটিত হয়, রিডাকশন অথবা বিজারণ বিক্রিয়া। ওকে, নেক্সট নোট ডাউন করে নাও। দেখো এইবার আমরা চলে আসব সল্ট ব্রিজ। হোয়াট ইজ সল্ট ব্রিজ? অথবা বাংলায় যেটাকে আমরা বলি লবণ সেতু। হোয়াট ইজ সল্ট ব্রিজ বা লবণ সেতু বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি, লবণ সেতুটা কি? দেখো প্রথমত আমি একটু আগেই বলেছি যে সল্ট ব্রিজের ইনিশিয়াল যে ফাংশন সেটা হচ্ছে সার্কিটটাকে কমপ্লিট করা, মানে একটা গ্যালভানিক সেলে সার্কিটটাকে কমপ্লিট করার কাজ করে হচ্ছে সল্ট ব্রিজ। তো সল্ট ব্রিজটা আমরা কিভাবে তৈরি করি জাস্ট আমি ইন ব্রিফ তোমাদের একটু এক্সপ্লেন করবো যে ল্যাবরেটরিতে আমরা সল্ট ব্রিজ তৈরি করে রাখা হয় না, সল্ট ব্রিজটা ল্যাবরেটরিতে আমরা তৈরি করে নিই। কিভাবে তৈরি করি, আমাদের এইরকম গ্লাস টিউব, মানে এরকম ইউ শেপড, এরকম ইউ শেপড গ্লাস টিউব থাকে, পুরো ফাঁকা একটা গ্লাস টিউব জাস্ট ইউ শেপড। এবং এটার এক্ষেত্রে আমরা বেসিক্যালি একটা জিনিস, তুমি আমি এখানে আরেকবার একটু ছোট করে রাখছি সল্ট ব্রিজ রিলেটেড দুটো তিনটে কথা আমার বলার জন্য।
এক্ষেত্রে দেখো এই যে আমি সলব্রিজটাকে দুটো ইলেকট্রোডকে মানে দুটো হাফ পার্টের মধ্যে কানেক্ট করেছিলাম, এক্ষেত্রে সলব্রিজটাকে কিন্তু আমি জাস্ট এইরকম ভাবে মানে ইউটিউবটাকে যদি আমি ঘুরিয়ে উল্টো করে রাখি সেইভাবে কিন্তু দুটো টিউবের মধ্যে জাস্ট ডিপ করা থাকে। এবার সলব্রিজের মধ্যে দিয়ে কিন্তু সলিউশন কোনোভাবেই, বুঝতে পারছো এটা অ্যান্টি গ্র্যাভিটি গিয়ে আবার আসতে হবে, তো সলিউশন কিন্তু কখনোই এইভাবে গিয়ে এইভাবে এই মানে এই কন্টেনারের সলিউশনটা কিন্তু কখনো থ্রু আউট দ্য সলব্রিজ এই মানে কন্টেনারের মধ্যে মিক্স করে না, তাহলে কানেক্টিভিটিটা মেনটেন হয় কি করে? আমরা কিছু স্পেসিফিক ইলেকট্রোলাইটস চুজ করি, যেমন KCl, যেমন KNO3। এবার প্রশ্ন প্রথমেই আসবে যে KCl KNO3 এর কি স্পেশালিটি আছে যার জন্য আমরা সলব্রিজ প্রিপারেশনের ক্ষেত্রে এই ধরনের ইলেকট্রোলাইটগুলোকে চুজ করি? তার কারণটা হচ্ছে এই KCl এর মধ্যে কি কি আয়ন থাকে? KCl এর মধ্যে আয়ন থাকে হচ্ছে K+ আর Cl-। KNO3 এর মধ্যে কি কি আয়ন থাকে? KNO3 এর মধ্যে আয়ন থাকে হচ্ছে K+ আর NO3-। তো দেখা গেছে এই যে আমাদের K+ Cl- অথবা K+ NO3- এই ইলেকট্রোডগুলোর এই আয়নসগুলোর আয়নীয় গতিবেগ মানে আয়নিক মোবিলিটি, মানে এই K+ এর যা গতিবেগ Cl- এর গতিবেগও অলমোস্ট কাছাকাছি সেম, আবার এক্ষেত্রে K+ আর NO3- এর গতিবেগও কাছাকাছি সেম। তাই আমরা সলব্রিজ প্রিপারেশনের সময় এমন একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে ব্যবহার করি বা ব্যবহার করার চেষ্টা করি যেটার ক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়নের আয়নীয় গতিবেগ অথবা দুটো মানে এই যে এই ইলেকট্রনের মধ্যে যে আয়নগুলো রয়েছে তাদের গতিবেগটা সমান। ওকে, এবার কিভাবে তৈরি করা হয় দেখো, খুব সিম্পলি এগার মানে এগার কম্পাউন্ডটার নাম মানে মেটেরিয়ালটার নাম হচ্ছে এগার। একটা ম্যাটেরিয়াল আছে যেটার সঙ্গে আমরা এই পটাশিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম নাইট্রেটের একটা ডেফিনাইট প্রপোর্শন এর সঙ্গে আমি ধরো পটাশিয়াম ক্লোরাইড দিয়ে বানাচ্ছি, এর সঙ্গে একটা ডেফিনাইট প্রপোর্শনে আমি পটাশিয়াম ক্লোরাইড মিক্স করলাম। মিক্স করার ফলে কি, মিক্স করার পর কি হয়, ওটাকে জলের মধ্যে দিয়ে মানে ডিস্টিল ওয়াটারের মধ্যে দিয়ে ওটাকে বয়েল করা হয়। বয়েল করে ওই পুরো মিক্সচারটাকে মানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ ওয়াটারের মধ্যে দিয়ে বয়েল করে ওই পুরো মিক্সচারটার একটা পেস্ট তৈরি করা হয়। পেস্ট জাস্ট মানে তোমার কীরকম বলবো, জাস্ট তোমরা সুজির হালুয়া তৈরি করা দেখেছো, সেক্ষেত্রে সেটা যখন দুধের মধ্যে দিয়ে দেওয়ার পর মানে জমে যাওয়ার আগে সেটা যেমন নরম পেস্ট টাইপের থাকে, বা সাবুদানা গরম করার পর জাল দেওয়ার পর যেরকম পেস্ট টাইপের হয়, ঠিক সেই রকম পেস্ট টাইপের একটা মিক্সচার তৈরি করা হয় বাই এগার KCl অ্যান্ড ডিস্টিল ওয়াটার। এবার কি করা হয়, ওই গরম মিক্সচারটাকে খুব ধীরে ধীরে এই টিউবটার মধ্যে বা এই ইউ শেপ টিউবটার মধ্যে ফিল করে দেওয়া হয়। ফিল করে দিলে কি, ফিল করে দিয়ে ইউ টিউবগুলোকে মানে ইউ শেপ টিউবগুলোকে সমস্ত উল্টো করে আমরা ল্যাবরেটরি ডেস্কে রেখে দিই। এবং ফিল করার সময় তোমাকে মাথায় রাখতে হবে কোনোভাবে যেন এই টিউবের মধ্যে কোথাও এয়ার গ্যাপ না থেকে যায়, যে কারণে আমরা গরম করে পেস্ট তৈরি করে ঢালি, কারণ গুঁড়ো অবস্থায় বা সলিড অবস্থায় যদি আমরা ঢেলে দিই তাহলে সেক্ষেত্রে এয়ার গ্যাপ তৈরি করার চান্স অনেক থাকে এবং সেক্ষেত্রে কন্ডাক্টিভিটি ভালো হওয়ার কোনো চান্সই নেই। তো তাই জন্য আমরা পেস্ট তৈরি করে ওর মধ্যে ঢেলে দিই, ওটাকে ইউ শেপ টিউবটাকে উল্টো করে রেখে দিই। এবং এক্ষেত্রে আমাদের কারণটা হচ্ছে যাতে করে ভেতরে কোনো এয়ার গ্যাপ তৈরি না হয়, কারণ ভেতরে এয়ার গ্যাপ তৈরি হয়ে গেলে তোমার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে না, তোমার সার্কিটটার কন্টিনিউটি তুমি মানে এই যে সার্কিটটাকে তুমি কন্টিনিউয়াস করার জন্য সলব্রিজটা দিয়েছো, এই দিকে যদি এখানে একটা এয়ার গ্যাপ থেকে যায় তাহলে কিন্তু এই দিক থেকে তোমার কন্টিনিউটিটা থাকবে না। দ্যাট ইজ ওয়াই আমরা কি করি, খুব সুন্দরভাবে খুব মাইনিউটলি ওই গরম পেস্ট মিক্সচারটাকে ভেতরে ঢেলে দিয়ে ওই টিউবটাকে উল্টো করে রেখে দিই। যখন ঠান্ডা হয়ে যায়, যখন এই মিক্সচারটা টিউবের ভেতরে গিয়ে ঠান্ডা হয়ে যায় তখন সেটা জমাট বেঁধে যায়। এবং জমাট বেঁধে যাওয়ার ফলে কি হয়, জমাট বেঁধে যাওয়ার ফলে মনে করো ধরো K+, Cl- এই আয়নগুলো সব এই ইলেকট্রোডের মধ্যে জমাট বেঁধে আটকা পড়ে যায়। এবার মনে করো ধরো এই দিক থেকে যদি একটা চার্জ ক্যারি করার ব্যাপার আসে তাহলে কি হবে, K+ চার্জটা ক্যারি করে Cl- এ শিফট করবে, Cl- আবার K+ এরকম করে আমি কি দেখবো, চার্জটা পুরোপুরি এই পাশ থেকে ঢুকে এই পাশ থেকে মানে এই যে চার্জের কন্টিনিউটি মেনটেন করা, মানে ইলেকট্রিক্যাল চার্জটা এদিক থেকে এসে এইদিকে যাওয়া বা এদিক থেকে এসে এইদিকে যাওয়া, এই পুরো বিষয়টা কিন্তু সলব্রিজ খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারে। ওকে, তাহলে সলব্রিজের আমাদের কাজগুলো কি কি? সো আবার আমি বলে দিচ্ছি, সলব্রিজ প্রিপারেশনের সময় যে ইলেকট্রোলাইটগুলো আমরা চুজ করি তাদের ক্যারেক্টার হচ্ছে তাদের আয়নিক মোবিলিটি বা তাদের আয়নীয় গতিবেগটাকে সমান হতে হয়। যেমন আমি দুটো এক্সাম্পল দিলাম, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেটও ইউজ করা হয়, বাট খুব সিম্পলি আমরা পটাশিয়াম ক্লোরাইড বা খুব কি বলবো, খুব মানে
প্রচুর পরিমাণে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ক্যালসিয়াম, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, আইদার পটাশিয়াম ক্লোরাইড অথবা পটাশিয়াম নাইট্রেট। ক্লিয়ার? এবার তাহলে সল্ট ব্রিজের আমাদের কাজটা কি? সল্ট ব্রিজের আমাদের যদি কাজগুলো বলি, প্রথম কাজটা আমি কি বলবো, দুটো সেলের মধ্যে মানে দুটো এই যে হাফ সেল মানে অ্যানোডের একটা পার্ট আর ক্যাথোডের একটা পার্ট, ওই দুটো হাফ পার্টের মধ্যে কানেক্টিভিটি মেনটেন করা, টু কানেক্ট the half cells, অর্থাৎ ওই যে দুটো অর্ধকোষ মানে অ্যানোডের একটা কোষ মানে অ্যানোডের একটা পার্ট আর ক্যাথোডের একটা পার্ট, এদের দুজনের মধ্যে কানেক্টিভিটিটাকে মেনটেন করা, নাম্বার 1। নাম্বার টু হচ্ছে, তুমি দেখো আমি ক্যাথোডের যে সলিউশনটা নিয়েছিলাম সেটা হচ্ছে কপার সালফেট, অ্যানোডে যে সলিউশনটা নিয়েছিলাম সেটা হচ্ছে জিঙ্ক সালফেট। তা আমি দুটোকে কিন্তু দুটো আলাদা কন্টেনারে নিয়েছি। তো দুটোকে যদি তুমি বলতে পারো যে আচ্ছা দুটোকে যদি দুটো আলাদা কন্টেনারে না নিয়ে দুটোকে যদি আমি একটা কন্টেনারের মধ্যে নিয়ে নিই, একটা কন্টেনারের মধ্যে নিয়ে যদি রিয়াকশনটা করার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সমস্যা হবে। কারণ কপার সালফেটের যে মেটাল আয়নটা রয়েছে সেটা হচ্ছে Cu2+, আর জিঙ্ক সালফেটের যে মেটাল আয়নটা রয়েছে সেটা হচ্ছে Zn2+। কপার সালফেটের যে Cu2+ আর Zn সালফেটের যে Zn2+, এই দুটো আয়নের কিন্তু সক্রিয়তা বা অ্যাক্টিভিটি কখনোই সমান নয়। তাই তুমি যখনই ওই দুটো সলিউশনকে একটা কন্টেনারের মধ্যে মেশাবে, তখন তাদের মধ্যে ডিসপ্লেসমেন্ট রিয়াকশন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে, বা তাদের মধ্যে কিন্তু একজন অন্যজনের সঙ্গে রিয়াক্ট করে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তা আমার গ্যালভানীয় কোষে কি হয়, রাসায়নিক বিক্রিয়ার জন্য তড়িৎ শক্তি উৎপন্ন হয়। তা তোমার যদি অপ্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়া ঘটতে থাকে, তাহলে প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়া ঘটার সম্ভাবনা কমে যাবে। তাহলে অটোমেটিক্যালি তুমি ইলেকট্রিক্যাল যে আউটপুট বা তড়িৎ শক্তির যে আউটপুটটা তুমি এক্সপেক্ট করছো, সেই আউটপুটটা তুমি পাবে না। দ্যাট ইজ ওয়াই আমরা কিন্তু কখনোই ওই দুটো কন্টেনারকে মানে দুটো সলিউশনকে একটা কন্টেনারের মধ্যে নিই না, দুটো সলিউশনকে আলাদা কন্টেনারের মধ্যে নিই। এইবার ব্যাপারটা হলো, যখন তুমি দুটো সলিউশনকে আলাদা কন্টেনারের মধ্যে নিলে, আলাদা কন্টেনারের মধ্যে নেওয়ার পর তোমাকে কানেক্টিভিটিটা মেনটেন করতে হবে, সার্কিটটা কমপ্লিট করতে হবে, তখন আসে আমাদের সল্ট ব্রিজ, যেটা আমাদের ওই কানেক্টিভিটিটাকে মেনটেন করে। তাহলে সল্ট ব্রিজের দুটো কাজ আমি পেলাম, একটা হচ্ছে টু কানেক্ট দ্য হাফ সেলস, আরেকটা আমি কি বললাম, টু মানে দুটো হাফ সেলের মধ্যে যে সলিউশনগুলো থাকে সেই সলিউশনগুলোকে মিশে যাওয়া থেকে রক্ষা করে। মানে দুটো সলিউশনকে মিশে যাওয়ার কোনো প্রবাবিলিটি থাকে না। তুমি যদি সল্ট ব্রিজ ইউজ করো দুটো আলাদা কন্টেনার রেখে, তাহলে দুটো সলিউশন মিশে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কি বললাম বোঝা গেল? তাহলে সল্ট ব্রিজের আমি দুটো কাজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো কাজ বললাম। একটা হচ্ছে দুটো অর্ধকোষ মানে ক্যাথোডের পার্টটা, মানে একটা কোষের দুটো অর্ধেক পার্ট, ক্যাথোডের পার্ট আর অ্যানোডের পার্ট, তাদের মধ্যে কানেক্টিভিটি মেনটেন করা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ক্যাথোডে যে সলিউশনটা আমি ইউজ করেছি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের, আর অ্যানোডে যে সলিউশনটা আমি ইউজ করেছি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের, তারা যেন কোনোভাবেই পরস্পরের সঙ্গে মিশে না যায় সেই বিষয়টা দেখা। ক্লিয়ার? নেক্সট দেখো, এবার আমরা চলে আসব রিভার্সিবল সেল। অথবা পরাবর্ত কোষ। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই রিভার্সিবল সেল অথবা পরাবর্ত কোষ? মানে রিভার্সিবল সেল অথবা পরাবর্ত কোষ বলতে আমরা বেসিক্যালি কি বুঝি? দেখো, আমি এটার ডিটেলসে আসার আগে আমি আগে একটু ছোটবেলার একটা জিনিস একটু মনে করিয়ে দেবো, যে আমরা ছোটবেলা থেকে বারবার পড়েছি ইলেকট্রিসিটি সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে ফ্লো করে, মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ফ্লো করে। তাহলে ইলেকট্রিসিটি ফ্লো করার জন্য কিন্তু তোমার মানে ভোল্টেজ ডিফারেন্স থাকতেই হবে, হাই ভোল্টেজ লো ভোল্টেজ একটা ডিফারেন্স থাকতেই হবে। ডিফারেন্স যদি না থাকে তাহলে ইলেকট্রিসিটি কন্ডাক্ট হবে না। তাহলে ইলেকট্রিসিটি সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে ফ্লো করে। এবার মনে করো আমরা দু রকমের কোষ পেয়েছি, আমরা দু রকমের তড়িৎ রাসায়নিক কোষের ক্লাসিফিকেশন একদম প্রথমেই পড়েছি। একটা কোষে কি হচ্ছে, একটা কোষে ভেতরে কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, তার জন্য তোমার বাইরে ইলেকট্রিসিটি আসছে, অর্থাৎ কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, তাই তো? আর আরেকটা কোষের ক্ষেত্রে কি হচ্ছে, আরেকটা কোষের ক্ষেত্রে তোমার বাইরে থেকে ইলেকট্রিসিটি ভেতরে ঢুকছে, ঢোকার ফলে তোমার কেমিক্যাল রিঅ্যাকশন ভেতরে সংঘটিত হচ্ছে, অর্থাৎ ইলেকট্রিসিটি তুমি পাঠাচ্ছ তবে তোমার কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, দ্যাট ইজ ইলেকট্রিক্যাল এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়েছে। তার মানে একটা কোষের ক্ষেত্রে দুটো ঘটনা ঘটতে পারে, আইদার
ভেতর থেকে বাইরে ইলেকট্রিসিটি যাবে অথবা বাইরে থেকে ভেতরে ইলেকট্রিক কারেন্ট আসবে, যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটতে পারে। তো মনে করো আমি ধরে নিচ্ছি যে কোনো একটা সেলের ক্ষেত্রে যেটা ভেতরের ভোল্টেজ, মানে সেলের ভেতরের যেটা বিভব ভোল্টেজ, সেই ভোল্টেজটাকে আমি ধরে নিচ্ছি ইআই। ইআই মিনস ইটা দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি বিভবটাকে, আর আই মানে হচ্ছে ইনার, মানে ভেতরের দিকে, আর বাইরের ভোল্টেজটাকে আমি রিপ্রেজেন্ট করছি ইও, মানে আউটার ভোল্টেজ, অর্থাৎ বাইরের বিভব, বহির্বিভব। তাহলে এই ধরনের সেল যেখানে ভেতরে কেমিক্যাল রিঅ্যাকশন হওয়ার জন্য বাইরে ইলেকট্রিসিটি যাচ্ছে, তাহলে আমরা তো জানি ইলেকট্রিসিটি সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায়, অর্থাৎ এই ধরনের সেলের ক্ষেত্রে আমি কি বলতে পারবো, ইআই ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ইও, মানে ভেতরের ভোল্টেজটা বাইরের ভোল্টেজের থেকে অলওয়েজ কিন্তু বেশি। যদি ভেতরের ভোল্টেজটা বাইরের ভোল্টেজের থেকে বেশি না হতো তাহলে কিন্তু ভেতর থেকে বাইরে ইলেকট্রিসিটি ফ্লো করতো না। ক্লিয়ার? একই রকম ভাবে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটার ক্ষেত্রে যদি আমার ভেতরের ভোল্টেজটা ইআই হয় আর বাইরের ভোল্টেজটা ইও হয়, তাহলে এই ধরনের সেলের ক্ষেত্রে আমি কি বলতে পারছি, এই ধরনের সেলের ক্ষেত্রে আমি বলতে পারছি অবশ্যই আমার ইও গ্রেটার দ্যান ইআই। তাহলে এই যে কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, অর্থাৎ গ্যালভানিক সেল, গ্যালভানিক সেলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, গ্যালভানিক সেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বহির্বিভবের থেকে অন্তর্বিভব, অর্থাৎ ইনার ভোল্টেজটা কিন্তু বা ইনার পটেনশিয়ালটা কিন্তু আউটার পটেনশিয়ালের থেকে বেশি। দ্যাট ইজ বাই ভেতর থেকে বাইরের দিকে কারেন্টটা ফ্লো হয়ে আসছে। অর্থাৎ যে ধরনের সেলগুলোর ক্ষেত্রে আমাদের ইনার ভোল্টেজ আউটার ভোল্টেজের থেকে বেশি হয় তাদেরকে আমরা বলি হচ্ছে গ্যালভানিক সেল। ক্লিয়ার? আর যে ধরনের সেলের ক্ষেত্রে আমাদের বাইরের ভোল্টেজটা বেশি হয়, কারণ বাইরের ভোল্টেজটা বেশি হওয়ার ফলেই আমাদের কিন্তু বাইরে থেকে ইলেকট্রিসিটি ভেতরে ঢোকে, তাই জন্য যে সমস্ত কোষের ক্ষেত্রে আমাদের বাইরের ভোল্টেজটা ভেতরের ভোল্টেজের থেকে বেশি হয় তাদেরকে কিন্তু আমরা বলি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, তাদেরকে আমরা বলি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। ক্লিয়ার? এবং মনে করো কোনো কারণে যদি আমার ভেতরের ভোল্টেজ আর বাইরের ভোল্টেজ সমান হয়ে যায়, কোনো কারণে যদি আমার ইনার ভোল্টেজ আর আউটার ভোল্টেজটা সমান হয়ে যায়, তখন কি হবে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কোনোভাবে মানে কোনো রকমেই কিন্তু ইলেকট্রিসিটির কোনো ফ্লো হবে না, অর্থাৎ সেলটা নন ওয়ার্কিং কন্ডিশনে আছে, সেলটা কোনো কাজ করছে না, সেলটা একটা নন ওয়ার্কিং সেল, আইদার খারাপ হয়ে গেছে অথবা মেকানিক্যাল কিছু ফল্ট আছে, কিছু একটা হয়েছে যে কারণে কোনো ইলেকট্রিসিটি ফ্লো করছে না। একমাত্র তখনই তুমি দেখবে যে ইনার ভোল্টেজ আর আউটার ভোল্টেজটা সমান। তাহলে এবার আমি চলে আসি আমাদের মূল পয়েন্ট, যেটা দিয়ে আমি শুরু করলাম, যে রিভার্সেবল সেল আমি কাদেরকে বলবো। রিভার্সেবল সেল বা পরাবর্ত কোষ আমরা তাদেরকেই বলতে পারবো যে সমস্ত কোষের ক্ষেত্রে এই বহির্বিভব এবং অন্তর্বিভবের মান বাড়িয়ে বা কমিয়ে একই সেলকে আমরা কখনো গ্যালভানিক সেল অথবা কখনো ইলেকট্রোলাইটিক সেলে কনভার্ট করতে পারি, তবেই আমরা সেই সমস্ত সেলকে বলবো হচ্ছে রিভার্সেবল সেল। আই রিপিট, যদি কোনো কোষ বা যদি কোনো সেল আমরা এরকম পাই যে সেল মানে সেই সেলটার ক্ষেত্রে আমি ভেতরের বিভবটাকে কমিয়ে দিলাম, তাহলে সেক্ষেত্রে সেলটা হয়ে গেল ইলেকট্রোলাইটিক সেল। আবার পর মুহূর্তে যখন আমার প্রয়োজন পড়ছে সেই সেলটার ক্ষেত্রে আমি ভেতরের বিভবটাকে বাড়িয়ে দিলাম, তাহলে ভেতরের বিভবটাকে যখন আমি বাড়িয়ে দেবো তখন কি হবে, সেলটা আবার গ্যালভানিক সেল হয়ে যাবে। তো কোনো সেলের ক্ষেত্রে যদি এই ঘটনাটা ঘটে যে একটাই সেলকে আমি বাইরের বিভব আর ভেতরের বিভবটাকে বাড়িয়ে কমিয়ে সেলটাকে কখনো কখনো গ্যালভানিক সেল কখনো ইলেকট্রোলাইটিক সেলে কনভার্ট করতে পারি, তাহলে আমরা সেই সেলকে বলতে পারবো রিভার্সেবল সেল অথবা পরাবর্ত কোষ। ক্লিয়ার? নেক্সট, আমি চলে আসবো ইলেকট্রোড পোটেনশিয়াল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইলেকট্রোড পোটেনশিয়াল অথবা তড়িৎদ্বার বিভব, ইলেকট্রোড পোটেনশিয়াল অথবা তড়িৎদ্বার বিভব। তো দেখো আমি খুব সিম্পলি এটাকে এক্সপ্লেন করবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপশন বোঝার চেষ্টা করবে। দেখো আমরা এখানে তাহলে আমি একদম প্রথমে যখন গ্যালভানিক সেলটা পড়া শুরু করলাম সেখান থেকে আমি দুটো তিনটে জিনিস দেখতে পেয়েছি। দুটো তিনটে জিনিস কি দেখেছি, যে আমাদের গ্যালভানিক সেল তোমার সেক্ষেত্রে আইদার অ্যানোডের ক্ষেত্রে
আয়নটা ভেঙে বেরিয়ে আসছে সলিউশনে, ক্যাথোডের ক্ষেত্রে কি হচ্ছে, আয়নটা গিয়ে সলিউশনের মধ্যে সরি ইলেকট্রোডের মধ্যে গিয়ে ডিপোজিটেড হচ্ছে। তাহলে দু রকমের ঘটনা ঘটতে পারে। দেখো আমি তিনটে বিষয় তিনটে ডায়াগ্রাম দিয়ে এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করছি। তোমরা যে কোনো স্ট্যান্ডার্ড বইতে দেখবে এইভাবেই বিষয়টা এক্সপ্লেন করা আছে, খুব সিম্পল। দেখো তাহলে আমি এখানে একটা সেটআপ নিলাম, এখানে আরেকটা সেটআপ নিলাম, এখানে আরেকটা সেটআপ। এবার তাহলে একটা গ্যালভানিক সেলের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে পারে? এক নম্বর ঘটনা ঘটতে পারে যে ওই গ্যালভানিক সেলটার ক্ষেত্রে মানে হাফ সেলটার ক্ষেত্রে কি হতে পারে, একটা ইলেকট্রোড থেকে আয়ন সলিউশনে বেরিয়ে আসতে পারে। মানে যেটা আমাদের গ্যালভানিক সেলে জিঙ্কের ক্ষেত্রে হচ্ছিল, জিঙ্কটা Zn2+ হয়ে সলিউশনে বেরিয়ে আসছিল, তাই তো? তাহলে আমাদের কি হতে পারে, একটা ক্ষেত্রে কি হতে পারে যে আয়ন সলিউশনের মধ্যে বেরিয়ে আসতে পারে, মানে ইলেকট্রোড থেকে সলিউশনের মধ্যে আয়ন বেরিয়ে আসছে। তাহলে এই যে মনে করো ইলেকট্রোড বা তড়িৎদ্বার থেকে সলিউশনের মধ্যে আয়ন বেরিয়ে আসছে, এই ঘটনাটার জন্য একটা প্রেসার, একটা চাপ রেসপন্সিবল হয়। মানে এই যে ঘটনাটা ঘটে, মানে ইলেকট্রোড থেকে আয়নগুলো সলিউশনের মধ্যে বেরিয়ে আসে, সেই বেরিয়ে আসার জন্য একটা প্রেসার রেসপন্সিবল হয় বা একটা চাপের প্রভাবে এই ঘটনাটা ঘটে যে ইলেকট্রোড থেকে সলিউশনের মধ্যে আয়নগুলো বেরিয়ে আসে। সেই চাপটাকে আমরা কি বলি? সেই চাপটাকে আমরা বলি হচ্ছে দ্রবণ চাপ। সেই চাপটাকে আমরা বলি হচ্ছে দ্রবণ চাপ অথবা ইলেকট্রোলিটিক সলিউশন প্রেসার। আমি আবার বলছি যে চাপের প্রভাবে কোনো একটা ইলেকট্রোড বা তড়িৎদ্বার থেকে আয়নগুলো দ্রবণের মধ্যে বেরিয়ে আসে, তাদেরকে আমরা বলি হচ্ছে দ্রবণ চাপ অথবা ইলেকট্রোলিটিক সলিউশন প্রেসার। ওয়ান্স এগেইন, যে চাপের প্রভাবে কোনো একটা ইলেকট্রোড থেকে আয়নগুলো সলিউশনের মধ্যে বেরিয়ে আসে অর্থাৎ দ্রবণে মুক্ত হয়, তাদেরকে আমরা বলি হচ্ছে দ্রবণ চাপ অথবা ইলেকট্রোলিটিক সলিউশন প্রেসার। যে ঘটনাটা আমাদের গ্যালভানিক মানে ড্যানিয়েল সেলের ক্ষেত্রে অ্যানোডে অর্থাৎ জিঙ্কের ক্ষেত্রে ঘটেছিল। ঠিক আছে? আর আরেকটা ঘটনা আমাদের কি ঘটতে পারে, আরেকটা ঘটনা আমাদের যেটা ঘটতে পারে সলিউশন থেকে, আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি Znটা Zn2+ হয়েছিল যে ঘটনায়, ঠিক আছে? আর সলিউশন থেকে কি হতে পারে, ইলেকট্রোডে গিয়ে জমতে পারে। যে ঘটনাটা আমাদের ও ক্ষেত্রে কি হয়েছিল, ওই Cu2+ গুলো Cu হয়েছিল, তাই তো? তো যে চাপের জন্য বা যে তাহলে ওই ঘটনাটার জন্য যদি একটা চাপ রেসপন্সিবল হয় বা একটা চাপকে যদি আমি বলি যে এই চাপের জন্য ওই ঘটনা ঘটছে, তাহলে ডেফিনেটলি এই ক্ষেত্রে আমাদের একটা চাপ হবে। তো এই যে চাপের প্রভাবে কোনো একটা দ্রবণের মধ্যে বা কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের মধ্যে উপস্থিত আয়নগুলি তড়িৎদ্বারের মধ্যে গিয়ে জমা হওয়ার প্রবণতা দেখায়, সেই চাপটাকে আমরা বলি হচ্ছে বা সেই চাপগুলোকে আমরা বলি হচ্ছে অভিসারক চাপ। সেই চাপগুলোকে আমরা বলি হচ্ছে অভিসারক চাপ অথবা ইংরেজিতে বললে অসমোটিক প্রেসার। ক্লিয়ার? তাহলে ওয়ান্স এগেইন আমি রিপিট করছি, যে চাপের প্রভাবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণে উপস্থিত আয়নগুলো তড়িৎদ্বারের মধ্যে গিয়ে ডিপোজিট হওয়ার বা তড়িৎদ্বারের মধ্যে গিয়ে জমাট বাঁধার প্রবণতা দেখায়, তাদেরকে আমরা বলি হচ্ছে অভিসারক চাপ অথবা অসমোটিক প্রেসার। তার মানে একটা তড়িৎদ্বারের ক্ষেত্রে মানে একটা কোষের মধ্যে যে এই যে আয়ন বেরিয়ে আসা বা আয়ন গিয়ে জমা হওয়া এই যে ঘটনাগুলো ঘটছে, তাহলে সেক্ষেত্রে আমাদের দুটো প্রেসার রেসপন্সিবল, একটা হচ্ছে আমাদের ইলেকট্রোলিটিক প্রেসার আর একটা হচ্ছে আমাদের অসমোটিক প্রেসার। তো আমি ইলেকট্রোলিটিক প্রেসারটাকে P1 ধরে নিচ্ছি আর অসমোটিক প্রেসারটাকে আমার P2 ধরে নিচ্ছি। ওকে? তাহলে মনে করো আমি কখনো আমার P1 গ্রেটার দেন P2, অর্থাৎ কোনো একটা সলিউশনে মানে কোনো একটা ক্ষেত্রে যদি আমি এরকম কনসিডার করে নিই যে যখন আমার দ্রবণ চাপ অভিসারক চাপের অপেক্ষা বেশি, তার মানে কি দ্রবণ চাপ যদি অভিসারক চাপ অপেক্ষা বেশি হয়, তাহলে সেই সমস্ত ক্ষেত্রগুলোতে কি হবে, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে ইলেকট্রোড থেকে সলিউশনের মধ্যে আয়ন আসার প্রবণতা দেখা যাবে, তাই তো? তো মনে করো আমি এখানে ওয়ান সেকেন্ড তোমাদের বোঝার সুবিধার জন্য এটাকে জিঙ্ক সালফেট দিয়ে ধরে নিচ্ছি। তাহলে এক্ষেত্রে যদি আমার P1 গ্রেটার দেন P2 হয়, তার মানে এক্ষেত্রে ইলেকট্রোড থেকে অর্থাৎ এই যে জিঙ্ক দণ্ডটা আমার রয়েছে, এই যে জিঙ্ক দণ্ডটা আমার রয়েছে, সেই জিঙ্ক দণ্ড থেকে Zn2+ সলিউশনে বেরিয়ে আসার প্রবণতা দেখাবে। তাহলে Zn2+ যদি সেই দণ্ড থেকে বেরিয়ে আসার প্রবণতা দেখায়, আমার এই ইলেকট্রোডটা কি হবে, কন্টিনিউয়াসলি নেগেটিভ চার্জ মানে ইলেকট্রনে ভর্তি হয়ে যাবে। এইবার এই যে মনে করো ইলেকট্রনে ভর্তি হয়ে যাওয়া নেগেটিভ চার্জটা আমার সলিউশনের মধ্যে ডুবে রয়েছে, মানে এটা হচ্ছে আমার পুরো ইলেকট্রোডটা।
যেটা আমার সলিউশনের মধ্যে ডুবে রয়েছে এবং যার ভেতরে নেগেটিভ চার্জ ভর্তি। তাহলে এই নেগেটিভ চার্জ ভর্তি হওয়ার জন্য তোমার এই দ্বন্দ্বটা কি হয়েছে, দ্বন্দ্বটা নিজে নেগেটিভলি চার্জ হয়ে গেছে। তার ফলে কি হবে, সলিউশনে যে ক্যাটায়নগুলো আছে সেই ক্যাটায়নগুলো কি হবে, ওর ভেতরে তো আর ঢুকতে পারবে না, ওকে ঘিরে তখন থাকবে। তাহলে দেখো এই যে কেস বা এই যে ঘটনা, এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ মানে একটা ইলেকট্রিক্যাল ডবল লেয়ার তৈরি হচ্ছে। মানে এই যে একটা ইলেকট্রোড, এই ইলেকট্রোডটা এই ইলেকট্রোডটা পুরোপুরি ইলেকট্রন দ্বারা সমৃদ্ধ। এবার এই ইলেকট্রোডটা যদি পুরোপুরি ইলেকট্রন দ্বারা সমৃদ্ধ হয়, এটা নেগেটিভলি চার্জ ইলেকট্রোড। এবার যখন আমি ওকে একটা সলিউশনের মধ্যে ডিপ করছি, তখন সলিউশনের মধ্যে যে ক্যাটায়নগুলো আছে সেই ক্যাটায়নগুলো কি করবে, ওকে ঘিরে চারিদিকে ঘুরে বেড়াবে, কারণ ওরা নেগেটিভ আর ক্যাটায়নগুলো নিজেরা পজিটিভ। তাহলে তখন তুমি দেখতে পাবে যে এই ইলেকট্রনের চারিদিকে কিন্তু একটা প্লাস মাইনাস অর্থাৎ একটা ভোল্টেজ ডিফারেন্স বা একটা বিভব পার্থক্য তৈরি হচ্ছে। তো এই বিভব এই ভোল্টেজ ডিফারেন্সটাকেই আমরা বলি হচ্ছে তড়িৎদ্বার বিভব বা ইলেকট্রোড পোটেনশিয়াল। কি বললাম বোঝা গেল? ওয়ান্স এগেইন আমি এক্সপ্লেন করছি, একটু মাইনিউটলি শোনো। যে যদি কখনো আমাদের ঘটে যে দ্রবণ চাপ অভিসারক চাপের থেকে বড় হয়, অর্থাৎ দ্রবণ চাপ অভিসারক চাপের থেকে বড় হওয়ার অর্থ দ্রবীভূত তড়িৎদ্বারটা দ্রবণে আয়ন পাঠানোর প্রবণতা বেশি, তাহলে সেক্ষেত্রে কি হবে, ওই তড়িৎদ্বার থেকে সমস্ত আয়নগুলো সলিউশনে বেরিয়ে আসতে থাকবে এবং তড়িৎদ্বারটার মধ্যে ইলেকট্রন বা নেগেটিভ চার্জ জমাট বাঁধতে থাকবে। তখন আমরা কি দেখতে পাবো, তখন আমরা দেখতে পাবো ওই যে জমাট বাঁধা ইলেকট্রন এর জন্য তড়িৎদ্বারটা নেগেটিভ হয়ে গেছে, সেই তড়িৎদ্বারের চারিদিকে সমস্ত ক্যাটায়নগুলো ওকে ঘিরে পরিবেষ্টন করে থাকবে। তার ফলে সলিউশনের মধ্যে ওই যে ইলেকট্রোডটাকে আমি ডুবিয়ে রেখেছি তার চারিদিকে যদি পজিটিভ চার্জ ঘিরে থাকে আর ও যদি নিজে নেগেটিভলি চার্জ হয়, তাহলে এক্ষেত্রে একটা বিভব পার্থক্য তৈরি হচ্ছে প্লাস মাইনাস অপোজিট চার্জের জন্য। এই বিভবটাকেই আমরা বলবো হচ্ছে তড়িৎদ্বার বিভব। ওকে, নেক্সট মনে করো যদি আমি, তোমরা বলতে পারো সবসময় আমি এটাকে এক্সপ্লেন করার জন্য P1 গ্রেটার দ্যান P2 ধরবো কেন, আমি তো উল্টোটাও ধরতে পারি। লেটস সি, যদি মনে করো আমি ধরে নিই যে P2 গ্রেটার দ্যান P1, অর্থাৎ অভিসারক চাপ or osmotic pressure is more than that of solution pressure, মানে অভিসারক চাপটা এখন বেশি। তাহলে অভিসারক চাপ বেশি মানে কি, সলিউশন থেকে মানে আয়নগুলো ইলেকট্রোডে গিয়ে জমাট বাঁধার মানে চান্সটা বেশি বা জমাট বাঁধার প্রবণতা বেশি, যেটা আমাদের ও ক্ষেত্রে ক্যাথোডে হচ্ছিল কপার সালফেট কপারের ক্ষেত্রে। তাহলে মনে করো 1 সেকেন্ড আমি সেটাই যদি ধরে নিই, এখানে আমার আছে CuSO4 আর এই দণ্ডটা হচ্ছে আমার কপারের দণ্ড। তাহলে কি হবে, এই সলিউশন থেকে কন্টিনিউয়াসলি Cu2+ আয়নগুলো এখানে গিয়ে ডিপোজিটেড হবে। ডিপোজিটেড হয়ে আমি বলেছিলাম যে জমাট বাঁধতে বাঁধতে এটা আস্তে আস্তে মোটা হয়ে যাবে। এবার ওটা বাদ দাও, তাহলে যখন একটা Cu2+ আয়ন, মানে যখন একটা Cu2+ আয়ন তোমার ইলেকট্রোডের মধ্যে গিয়ে ডিপোজিটেড হচ্ছে, তখন তুমি কি দেখতে পাবে যে সেই ইলেকট্রোড থেকে তো কন্টিনিউয়াস ইলেকট্রন নিতে থাকবে, ইলেকট্রনও নিয়েই যাবে। তাহলে কন্টিনিউয়াস ও যদি ইলেকট্রন নিতে থাকে, তাহলে আমরা কি দেখব যে এই ইলেকট্রোডটা পুরোপুরি পজিটিভলি চার্জ হয়ে যাবে, যেটা আমি আগেও এক্সপ্লেন করেছি। তাহলে ওয়ান্স এগেইন একটা ইলেকট্রোড একটা সলিউশনের মধ্যে ডিপ করা আছে যেটা নিজে পজিটিভলি চার্জ। এবার সলিউশনের মধ্যে তো আমার অ্যানায়ন আছে, এই সলিউশনের মধ্যে তো আমার অ্যানায়ন রয়েছে, তো সেই অ্যানায়নগুলো কি করবে, তখন এই ইলেকট্রোডটাকে ঘিরে চারিদিকে অবস্থান করবে। এটা আমার হচ্ছে পজিটিভলি চার্জ একটা ইলেকট্রোড, একে আমি সলিউশনের মধ্যে ডিপ করে দিয়েছি, এর চারিদিকে তখন কি করবে, অ্যানায়নগুলো ঘুরে বেড়াবে বা অ্যানায়নগুলোকে সার্কুলেট করবে। তাহলে অ্যানায়নগুলো যদি ওকে সার্কুলেট করে, এক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, ওয়ান্স এগেইন এক্ষেত্রে প্লাস মাইনাস চার্জ ডিফারেন্সের জন্য একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হবে, একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হবে। যে মুহূর্তে এক্ষেত্রে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হবে, তাহলে এক্ষেত্রেও তুমি দেখো একটা কিন্তু তড়িৎদ্বার বিভব পাচ্ছ। ঠিক আছে, এবার তুমি তাহলে আমাকে এবার নেক্সট যে প্রশ্নটা তোমাদের মনে জাগবে সেটা হচ্ছে যে তাহলে ও ক্ষেত্রেও আমি একটা তড়িৎদ্বার বিভব পাচ্ছিলাম, এক্ষেত্রেও আমি একটা তড়িৎদ্বার বিভব পাচ্ছি, তাহলে দুটোকে আমি আলাদা করবো কি করে, সেই ব্যাপারে আমি আসছি। তাহলে আমি P1 গ্রেটার দ্যান P2 হলে তড়িৎদ্বার বিভব কিভাবে সৃষ্টি হচ্ছে বা তড়িৎদ্বার বিভবটা কি আমি এক্সপ্লেন করলাম। P2 গ্রেটার দ্যান P1 যদি হয়, সেক্ষেত্রে কিভাবে তড়িৎদ্বার বিভব জেনারেট করছে বা কোনটা ইলেকট্রোড পোটেনশিয়াল কিরকম ভাবে, মানে কোথা থেকে আসছে পোটেনশিয়ালটা, সেটা আমি এক্সপ্লেন করলাম। তারপরে এবার মনে করো তাহলে একটাই বাকি থাকলো, যদি ধরো আমার P1 = P2 হয়, মানে দ্রবণ চাপ অর্থাৎ সলিউশন প্রেসার আর অসমোটিক প্রেসারটা সেম, সেক্ষেত্রে কি হবে, সলিউশনের মানে ইলেকট্রোড থেকে সলিউশনে আয়ন আসানোর প্রবণতা আর সলিউশন থেকে ইলেকট্রোডের মধ্যে আয়ন যাওয়ার প্রবণতা দুটো সমান। তো দুটো যদি সমান হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তুমি কি দেখতে পাবে, ইলেকট্রোডটা কিন্তু তখন হয়ে যাবে ইনার্ট ইলেকট্রোড বা নিষ্ক্রিয় তড়িৎদ্বার। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে কিছু কিছু পার্টিকুলার ইলেকট্রোলাইটিক সেলের ক্ষেত্রে বা গ্যালভানিক সেলের ক্ষেত্রে আমাদের ইনার্ট ইলেকট্রোড প্রয়োজন হয়, মানে আমরা চাই না যে ইলেকট্রোডের মধ্যে যে মেটালটা আছে সে কোনোভাবে কেমিক্যাল রিয়াকশানে, মানে সেলের ভেতরে যে রিয়াকশানটা হচ্ছে সেটাতে পার্টিসিপেট করুক। তো এটা
এটা হচ্ছে সেই ধরনের একটা সেলের মানে সেই ধরনের একটা ইলেকট্রোডের এক্সাম্পল, যে ক্ষেত্রে দ্রবণ চাপ এবং অভিসারক চাপটা সমান হওয়ার জন্য সেলটার মধ্যে যে মেটালটা আছে সে সলিউশনে আয়ন পাঠানোর প্রবণতাও দেখায় না, আবার সলিউশনের মধ্যে যে আয়নগুলো আছে সেই আয়নগুলো ওই ইলেকট্রোডের মধ্যে গিয়ে জমাট বাঁধার দৃশ্যটা দেখায় না। তো এই ধরনের সেলগুলোকে আমরা বলি হচ্ছে ইনার্ট এই ধরনের ইলেকট্রোডগুলোকে আমরা বলি হচ্ছে ইনার্ট ইলেকট্রোড অথবা নিষ্ক্রিয় তড়িৎদ্বার। ওকে, তাহলে এবার আমি চলে আসি যে এই যে দুটো বিভব আমরা পেলাম, এই দুটো বিভবকে আমরা আলাদা করে ডিস্টিংগুইশ করব কি করে, কোনটাকে আমরা কি বিভব বলবো। ক্লিয়ার? দেখো, তাহলে এই যে যখন আমার P1 গ্রেটার দ্যান P2 অর্থাৎ দ্রবণ চাপ অভিস্রবণ চাপ বা অভিসারক চাপের থেকে বেশি, তখন আমরা কি দেখতে পাচ্ছি? তখন আমরা দেখতে পাচ্ছি যে যে রিঅ্যাকশনটা সংঘটিত হচ্ছে সেটা হচ্ছে Zn ডিসোসিয়েট করে তৈরি হচ্ছে Zn2 প্লাস 2e, অর্থাৎ এক্ষেত্রে যে বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে সেটা হচ্ছে অক্সিডেশন রিঅ্যাকশন অথবা জারণ বিক্রিয়া। সেই জন্য এই যে বিভবটা মানে অ্যানোডের যে বিভবটা, সেই অ্যানোডের বিভবটাকে আমরা বলবো হচ্ছে জারণ বিভব, বা ই সাফিক্সে তুমি অক্সিডেশন লিখতে পারো, ই অক্সিডেশন। মানে কোনো একটা তড়িৎদ্বারের মধ্যে জারণ বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য ওই তড়িৎদ্বারের যে বিভব হয় সেই বিভবটাকে আমরা বলি হচ্ছে জারণ বিভব অথবা অক্সিডেশন পোটেনশিয়াল। ক্লিয়ার? নেক্সট, এবার মনে করো এই যে তড়িৎদ্বারটা মানে যেখানে অভিসারক চাপ অর্থাৎ অস্ফটিক প্রেসারটা বেশি, সেখানে কোন রিঅ্যাকশনের জন্য তুমি তড়িৎ বিভব পাচ্ছ? Cu2 প্লাস 2e থেকে Cu। অর্থাৎ এক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে আমার বিজারণ, মানে রিডাকশন রিঅ্যাকশন। দ্যাট ইজ ওয়াই এক্ষেত্রে যে পোটেনশিয়ালটা তুমি পাবে সেটাকে তুমি বলবে হচ্ছে ই রিডাকশন অথবা বিজারণ বিভব, রিডাকশন পোটেনশিয়াল, যেটা বেসিক্যালি ক্যাথোডের পোটেনশিয়াল। কি বললাম বোঝা গেল? তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে যে কোনটাকে আমি জারণ বিভব বলবো আর কোনটাকে আমি বিজারণ বিভব বলবো। Okay, now what is the relation between oxidation potential and reduction potential? মানে কোনো একটা পার্টিকুলার বিক্রিয়ার ক্ষেত্রে জারণ বিভব এবং তার বিজারণ বিভবের মধ্যে সম্পর্ক সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা কিভাবে দেখব? দেখো, দেখো মনে করো আমি একটা খুব রিঅ্যাকশন মানে একটা কমন একটা রিঅ্যাকশন আমি কনসিডার করছি। ধরো মনে করো Fe থেকে Fe2 প্লাস 2e। তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি? এখানে আমার Fe এর অক্সিডেশন স্টেট 0, সেখান থেকে Fe এর অক্সিডেশন স্টেট কত হচ্ছে? Fe+2, অর্থাৎ অক্সিডেশন নাম্বার বাড়ছে। সো দিস ইজ অক্সিডেশন রিঅ্যাকশন অর্থাৎ জারণ বিভব। তো আমি ধরে নিচ্ছি এই নির্দিষ্ট বিক্রিয়াটার ক্ষেত্রে আমার ই অক্সিডেশন ইজ ইকুয়াল টু হচ্ছে আমার +x। ক্লিয়ার? কারণ যেহেতু এটা আমার একটা জারণ বিক্রিয়া অথবা অক্সিডেশন রিঅ্যাকশন। ক্লিয়ার? এবারে মনে করো আমি এই একই রিঅ্যাকশনকে আমি লিখবো কিভাবে? এই একই রিঅ্যাকশনকে মনে করো আমি এইভাবে লিখছি, Fe2 প্লাস 2e, সেখান থেকে হলো Fe। তাহলে এই যে বিক্রিয়াটা তুমি দেখতে পাচ্ছ, এখানে প্রথমে আয়রনের ছিল কত? +2, তারপরে আয়রনের হলো কত? 0। তাহলে +2 থেকে 0 হওয়া মানে কি হলো? ডেফিনেটলি কমে গেল। তো যেহেতু কমে গেল, এই বিক্রিয়াটা কিন্তু অবশ্যই আমাদের একটা বিজারণ বিক্রিয়া অথবা রিডাকশন রিঅ্যাকশন। ক্লিয়ার? তাহলে দেখো এই যে আমাদের ওপরের রিঅ্যাকশন আর এই যে আমাদের নিচের রিঅ্যাকশন, এই দুটো রিঅ্যাকশনের মধ্যে ডিফারেন্স কি? মানে যে তুমি কোনো একটা মানে এই রিঅ্যাকশনটার ফরওয়ার্ডটাকে তুমি যদি অক্সিডেশন ধরো, তাহলে এই রিঅ্যাকশনটারই ব্যাকওয়ার্ডটা তোমার রিডাকশন। মানে এই যে পার্টিকুলার রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটার তুমি সম্মুখ ধাপটাকে মানে Fe থেকে যখন Fe2 প্লাস আর 2e হচ্ছে সেটাকে তুমি যদি জারণ হিসেবে কনসিডার করো, তাহলে Fe2 প্লাস 2e থেকে যে Fe হচ্ছে অর্থাৎ এটাই আমার বিজারণ। তাহলে এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে আমার রিডাকশন পোটেনশিয়াল কত হবে? তাহলে দেখো এই রিঅ্যাকশনটা জাস্ট একটা অন্যটার অপোজিট স্টেপ। তাহলে আমি তো প্রথমেই এই রিঅ্যাকশনটার অক্সিডেশন পোটেনশিয়াল মানে যখন আমি জারণ কনসিডার করেছি তখন ওর পোটেনশিয়ালটাকে +x ধরে নিয়েছি, তাহলে অবশ্যই ওর রিডাকশন পোটেনশিয়ালটা কিন্তু হয়ে যাবে আমার -x, কারণ এই রিঅ্যাকশনটা জাস্ট উল্টোটা।
আমি যদি এটাকে -x ধরতাম তাহলে এটা আমার অবশ্যই হয়ে যেত +x। তার মানে আমি কি বুঝতে পারছি, কোনো একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে সেই বিক্রিয়াটার জারণ বিভব এবং সেই বিক্রিয়াটার বিজারণ বিভবের মান হচ্ছে সমান, বা তাদের সাইন, তাদের সিম্বল মানে তাদের সাইন যেটা সেটা কিন্তু উল্টো। কি বললাম বোঝা গেল? ক্লিয়ার? অর্থাৎ এখান থেকে আমি খুব সিম্পলি কনসিডার করতে পারি যে ই জারণ ইজ ইকুয়াল টু মাইনাস ই বিজারণ, অর্থাৎ ই অক্সিডেশন ইজ ইকুয়াল টু মাইনাস ই রিডাকশন। মানে কোনো একটা পার্টিকুলার অক্সিডেশন মানে কোনো একটা নির্দিষ্ট জারণ বিক্রিয়ার ক্ষেত্রে তার অক্সিডেশন পোটেনশিয়ালটা যদি প্লাস হয়, প্লাস XYZ 5 7 4 যা খুশি হোক, তার উল্টোটা মানে তার রিডাকশনটা কিন্তু তখন হয়ে যাবে তাহলে -x -5 -7, আর ওটা যদি আমার -x -5 হতো তাহলে এটা হয়ে যেত +5 +4, যাই হোক। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম যে অক্সিডেশন পোটেনশিয়াল আর রিডাকশন পোটেনশিয়াল কোনো একটা পার্টিকুলার রিঅ্যাকশনের ক্ষেত্রে, যেহেতু কোনো একটা পার্টিকুলার রিঅ্যাকশনের ক্ষেত্রে জারণ এবং বিজারণ জাস্ট উল্টো দুটো রিঅ্যাকশন, মানে এই স্টেপটা যদি জারণ হয় এই উল্টো দিকটা বিজারণ, তাই সেক্ষেত্রে কিন্তু বিভবের মানগুলো জারণের ক্ষেত্রে যদি +x হয় বিজারণের ক্ষেত্রে হবে -x, অথবা ভাইস ভার্সা, জারণের ক্ষেত্রে যদি -x হয় বিজারণের ক্ষেত্রে হবে +x। কি বললাম বোঝা গেল? ক্লিয়ার? কারো কোনো অসুবিধা আছে? আশা করি নেই। তো আমরা জারণ বিভব বিজারণ বিভব বিষয়টা বুঝলাম এবং সেখান থেকে আমরা দেখে নিলাম যে অক্সিডেশন পোটেনশিয়াল রিডাকশন পোটেনশিয়াল রিলেটেড, মানে অক্সিডেশন পোটেনশিয়ালের সঙ্গে রিডাকশন পোটেনশিয়ালের সম্পর্ক কি। ওকে, তো নেক্সট এবার আমাদের যেটা করতে হবে, আমাদের তো শুধু মানে জারণ বিভব মানে কি শুধু অ্যানোডের বিভব, বিজারণ বিভব মানে কি শুধু ক্যাথোডের বিভব। তাহলে আমার তো শুধু অ্যানোড বা শুধু ক্যাথোড নিলে চলবে না, আমাকে পুরো সেলের বিভবটাকে ক্যালকুলেট করতে হবে। মানে আমি একটা অ্যানোড আর একটা ক্যাথোড নিয়ে যখন একটা কোষ তৈরি করেছি তখন সেই কোষটার বিভব আমার কত হবে সেই বিভবটা আমাকে ক্যালকুলেট করতে হবে। এবং মাইন্ড ইট, এই কোষের বিভবটা ক্যালকুলেট করার জন্য আমরা যে এক্সপ্রেশন বা যে ইকুয়েশনের হেল্প নিই সেই ইকুয়েশনটাকে আমরা বলি হচ্ছে নানস্ট ইকুয়েশন, নানস্ট ইকুয়েশন। ওকে, তো দেখো আমরা নানস্ট ইকুয়েশনে যাওয়ার আগে তোমাদের আরেকটা জিনিস একটু বলে নিই। আচ্ছা, হেডিংটা আমি আগে করে নিই, নানস্ট ইকুয়েশন। তাহলে নানস্ট ইকুয়েশনটা ইউজ করে আমি কিন্তু কোনো একটা সেলের পোটেনশিয়াল বা ম্যাথমেটিক্যালি কোনো একটা ইলেকট্রোড পোটেনশিয়ালকে ক্যালকুলেট করতে পারি। ওকে, তো হোয়াট ইজ নানস্ট ইকুয়েশন? দেখো, মনে করো কোনো একটা কোষের ক্ষেত্রে আমার এইরকম একটা বিক্রিয়া সংঘটিত হয়েছে, A মোল A প্লাস B মোল B। এ কি করলো? n খানা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, করে প্রোডাক্ট তৈরি করলো D মোল D প্লাস E মোল E। মাইন্ড ইট, এখানে এই যে Ne, এই Ne টা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন চেঞ্জড। তোমরা এতক্ষণে আশা করি বুঝতে পেরে গেছো যে আমরা এই গ্যালভানিক সেলের টোটাল রিঅ্যাকশনটাকে এক্সপ্লেন করছি জারণ বিজারণ অর্থাৎ রেডক্স রিঅ্যাকশন দিয়ে। তার মানে এই যে আমি একটা রিঅ্যাকশন কনসিডার করলাম, এখানে n খানা ইলেকট্রন গৃহীত বা মানে n খানা ইলেকট্রনের পরিবর্তন হয়েছে। তাহলে নানস্ট ইকুয়েশন অনুযায়ী আমরা যেটা লিখতে পারবো এই পার্টিকুলার সেলটার ক্ষেত্রে, যেখানে আমি নানস্ট ইকুয়েশন অনুযায়ী লিখতে পারবো E সেল ইজ ইকুয়াল টু E0 সেল মাইনাস 2.303 R into T by N into F log concentration of products। মানে এখানে আমার প্রোডাক্ট কি কি আছে, D whole to the power D, E whole to the power E, A whole to the power A, B whole to the power B। মানে concentration of products by concentration of reactants। এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, যেখানে আমাদের এই যে ই সেল, এই ই সেলটা হচ্ছে আমাদের কোষ বিভব অথবা সেল পোটেনশিয়াল। এই ইকুয়েশনের ডেরিভেশন তোমাদের সিলেবাসে নেই আপাতত, এটা বলার স্কোপ আমার এখানে নেই, যখন প্রয়োজন পড়বে আমি নিশ্চয়ই বলবো। তো আপাতত আমার যেটা দরকার, আমি ই সেলটাকে কি করে বার করব। ওকে, তো ই সেলটাকে বার করার জন্য আমাকে আগে একটু বাকি টার্মগুলোকে এক্সপ্লেন করতে হবে। এই যে আমার E0 সেল, এই E0 সেলটাকে আমরা বলি হচ্ছে প্রমাণ কোষ বিভব। E0 সেলটাকে আমরা বলি হচ্ছে
প্রমাণ কোষ বিভব অথবা স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়াল। ক্লিয়ার? আরটা হচ্ছে আমাদের মোলার গ্যাস কনস্ট্যান্ট, টিটা হচ্ছে কেলভিন স্কেলে উষ্ণতা, এনটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন চেঞ্জড, নাম্বার অফ ইলেকট্রন চেঞ্জড, আর এফটা হচ্ছে আমাদের ফ্যারাডেস কনস্ট্যান্ট। ফ্যারাডেস কনস্ট্যান্ট তোমাদের মনে আছে যে 1 ফ্যারাডে ইজ ইকুয়াল টু 96,500 কুলম। 1 ফ্যারাডে ইজ ইকুয়াল টু 96,500 মানে 96500 কুলম। তাহলে এই এক্সপ্রেশনটার হেল্প নিয়ে আমাদের যদি প্রোডাক্ট আর রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন জানা থাকে তাহলে আমরা খুব ইজিলি কিন্তু একটা সেল পোটেনশিয়াল ক্যালকুলেট করতে পারি বা একটা কোষের বিভব কত হবে সেটা কিন্তু আমরা গণনা করতে পারি। ওকে, তো আজকে এই ভিডিওতে আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে। সামনের দিন আমরা নানস্ট ইকুয়েশন রিলেটেড সমস্ত প্রবলেমস, নানস্ট ইকুয়েশন রিলেটেড যাবতীয় এক্সপ্লেনেশন থেকে শুরু করব। আমি নানস্ট ইকুয়েশনটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিলাম। নেক্সট ডেটে আমরা নানস্ট ইকুয়েশন রিলেটেড সমস্ত এক্সপ্লেনেশনগুলো পাবো এবং এক্সপ্লেনেশনগুলো করবো রাদা। ওকে, তো আজকে এই অবধি। সবাই ভালো থাকো, বাড়িতে থাকো। যদি কন্টেন্ট মানে যেটুকু আমি পড়াচ্ছি সেটা তোমাদের জন্য useful হয়, then obviously do subscribe and comment. Okay, thank you.